ওকে, তাহলে আজকের ক্লাস আমরা স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর 5th ক্লাস, যেখানে আমরা দেখব হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাজ এ বুক কিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে সব থেকে বেশি কাজ আমরা পাবো ফাইবার, আপওয়ার্কে বা অন্যান্য মার্কেট প্লেস গুলোতে, সেটা হচ্ছে রিকনসিলেশন। কিভাবে একটা প্রতিষ্ঠানে ব্যাংক রিকনসিলেশন করতে হয়, ক্রেডিট কার্ড রিকনসিলেশন করতে হয়, এবং পেপাল বা অন্যান্য যে মেথড গুলো আছে, তাদের পেমেন্ট মেথড গেটওয়ে রিকনসিলেশন কিভাবে করতে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর দুইটা টপিক এটা দেখায় না কেউ, আমি এটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা টিম মেম্বার হিসেবে একজনকে আপনি অ্যাক্সেস দিবেন, এবং হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন। অনেকেই বলে যে হচ্ছে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস, এই জিনিসটা মানে আর কি দেখাইতে গেলে পেইড ভার্সন লাগে। আমার কথা হচ্ছে না, পেইড ভার্সন ছাড়াও আমি ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিয়ে দেখাবো আজকে। আচ্ছা, তাহলে আসেন সবাইকে আগে রিকনসিলেশনে চলে যাই। জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে। আপনাদের প্রথম কাজ কি হবে? ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করবেন, ক্লায়েন্টকে বলবেন যে সে তো আপনাকে প্রথমে অ্যাক্সেস দিয়ে দিল। অ্যাক্সেস দেওয়ার পরে তাকে বলবেন যে আমাকে ব্যাংক স্টেটমেন্টটাও দাও। কারণ ব্যাংক স্টেটমেন্টে যা থাকবে আপনাকে সেই অনুযায়ী করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার জন্য বাইবেল। ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্টের বাহিরে যাওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট এর কথা শুনলে আপনার জীবনে কোনোদিন রিকনসিলেশন মিলবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলানোর জন্য। ঠিক আছে। আর ব্যাংক স্টেটমেন্ট গুলো অবশ্যই অবশ্যই আপনার যাতে যখন কাজ করবেন, সেই ব্যাংক স্টেটমেন্টের কিছু জিনিস আপনাকে দেখে রাখতে হবে। কিরকম জিনিস? যদি আমি বলি, আপনার ওপেনিং ডেট দেখতে হবে, ক্লোজিং ডেট দেখতে হবে। ওপেনিং বা বিগিনিং ডেট যেটা বলা হয়, তারপর ক্লোজিং বা এন্ডিং ডেট যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার দেখতে হবে ওপেনিং ব্যালেন্স কত আছে, এন্ডিং ব্যালেন্স কত আছে। আমার লাইফে যখন প্রথম আমি কানাডিয়ান কোম্পানি কাজ পাই, তখন আমি ভাইবা দিতে অনলাইনে প্রথমে ছিলাম তো। এখন তাদের একটা অফিস আছে হচ্ছে ইয়াতে, ডিওএইচএস এর ভিতরে। এটা রোজার দিনের ঘটনা, আমার এখনো মনে আছে, প্রথম রোজাতে। এখন সে আমাকে কি করছে, সে বলছে যে আমার কুইক বুকস এর অ্যাকাউন্ট আছে, সে কানাডা থেকে সে সফটওয়্যারটা চালায়, কিন্তু সমস্যা হচ্ছে তার যে অ্যাকাউন্টেন্ট আছে সে কি করছে, 5 মাসের রিকনসিলেশনটা করে নাই। 5 মাসের রিকনসিলেশনটা সে করে নাই। এখন আমাকে বলছে যে আপনি 5 মাসের রিকনসিলেশনটা করবেন, আপনাকে সময় হচ্ছে আধা ঘন্টা। আর রিকনসিলেশনের ভিতরে আল্লাহর মতো অশেষ রহমতে প্রায় 6,000 ট্রানজেকশন। 6,000 ট্রানজেকশন আধা ঘন্টার জন্য। এটাই এক্সাম। পাইলে আপনার রিমোট জব হবে, না হলে হবে না। ঠিক আছে, উনি বলেই দিছে আমাকে যে আমাদের বেসিক্যালি রিমোট জব গুলো হয় আপনার ভাই বা কোনো প্রতিষ্ঠান ভেদে 2বার ইন্টারভিউ হয়, 3বারও হয়। 2বারের নিচে হয় না, একবারে আপনি কোনোদিন সিলেকশন করবে না। প্রথম অবস্থায় আপনার সাথে সে কমিউনিকেট করবে, মানে শর্ট লিস্ট করা যেটাকে বলা হয়। শর্ট লিস্ট করবে আপনাকে। শর্ট লিস্ট করার পরে আপনার মানে আর কি ক্যাপাবিলিটি বা আপনি কি কি পারেন না পারেন এই সম্পর্কিত একটু জানার চেষ্টা করবে। যদি ওই দিন পসিবল না হয়, তারা কি করবে, পরের নেক্সট আরেকটা ডেট দিবে আপনাকে মিটিং এ জয়েন হওয়ার জন্য। মানে তারা কুইক বুকসে অ্যাক্সেস দিবে আপনাকে, অ্যাক্সেস দিয়ে আপনাকে সেই কাজগুলো করতে হবে। তো এখন আমি কি করছিলাম, তখন তো প্রথম প্রথম মানে আর কি আহ এই মানে আর কি তখন রক্তের একটা গরম থাকে যে হ্যাঁ আরে, মানে আর কি এটা পেলে তো লাইফ অন্যরকম লেভেলে ঘুরে যাবে। ঠিক আছে, এখন কি করা যায় এটার জন্য? আমি তাকে বললাম যে আচ্ছা ব্যাংক স্টেটমেন্ট গুলো আমাকে দেন। ভালো কথা, সে অফিস থেকে ওইখান থেকে মেল পাঠাইছে, অফিস থেকে প্রিন্ট করে আমাকে দিছে সবগুলো স্টেটমেন্ট। এখন কুইক বুকস এর মধ্যে তো সবগুলো এলোমেলো অবস্থায় আছে। এখন আমি প্রথম যে ট্রানজেকশন আসে সেটা যেই মাসের হয় ওই মাসে গিয়ে খোঁজার চেষ্টা করতেছি। আবার আরেকটা ট্রানজেকশন আসছে, ধরেন প্রথমটা আসছে হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির স্টেটমেন্ট দেখে সেটাকে মানে আর কি সেটেল করলাম, ক্যাটাগরাইজেশন করলাম। পরে আবার আসে মার্চেরটা, পরে এবার মার্চের ইয়াটা দেখে তারপরে আবার করতে গেছে। তো এখন উনি এরকম 10 মিনিট দেখার পর উনি আমাকে বলতেছে ভাই আপনি কি আসলে কোনো জিনিস নিয়ে মানে আর কি চিন্তিত বা ওরিড মানে বা এক্সাইটেড কিনা। তখন আমি তো কিছু বলতে পারতেছি না, আমি বললাম যে ভাইয়া আমাকে একটু 10টা মিনিট সময় দেন। পরে একটু চিন্তা করলাম যে আসলে 10টা মিনিটের যেহেতু আধা ঘন্টার মধ্যে 10 মিনিট অলরেডি শেষ, তো এখন আমাকে কিভাবে করব, ক্যাটাগরাইজেশনটা কিভাবে করব। এখন পরে কি করলাম,
এই ভুলটা আমার স্টুডেন্টদের মধ্যেও দেখি। যখন আমি পরপর টানা 3 মাস, যেরকম দেখেন অগাস্ট, সরি জুন জুলাই অগাস্ট 3 মাসের না, এখন সে কি করলো, 3 মাসের একসাথে ডাটা ইনপুট দিল, ভালো কথা। কিন্তু যখন রিকনসিলেশন করতে যাবেন তখন আগে জুনেরটা শেষ করতে হবে, তারপরে গিয়ে জুলাই, তারপরে গিয়ে অগাস্টেরটা শেষ করতে হবে। এখন এরপরে আমার তখন ব্রেনে আসবে যে, আচ্ছা ঠিক আছে এভাবে রিকনসিলিয়েশন তো করা যাবে না, তাহলে ডেট ওয়াইজ ক্যাটাগরি করে নিই। পরে ডেট ওয়াইজ ক্যাটাগরি করে তারপরে ব্যাংকের রুল ক্রিয়েট করলাম, হচ্ছে 12টা রুল ক্রিয়েট করছি। দেখি যে আমার কয় মিনিট লাগছে, সব মিলে মোটামুটি 20 মিনিটের মধ্যে আমার কমপ্লিট এই এতগুলা ট্রানজেকশন রিকনসাইল করা। কারণ দেখবেন যখন রিকনসিলিয়েশন করতে যাবেন ম্যাক্সিমাম ট্রানজেকশন হচ্ছে রিপিটেড ট্রানজেকশন থাকে, কিছু থাকে হচ্ছে যে ব্যতিক্রম, তাই না? ওই ম্যাক্সিমাম যে ট্রানজেকশনটা বাল্ক ওয়ান ট্রানজেকশন, ওটাকে যদি আপনি রুলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারেন, দেখবেন যে আপনার রিকনসিলিয়েশনের কাজ অনেকখানি কমে গেছে। ঠিক আছে? তো এই ভুল করা যাবে না, যে ভুল আমি করছিলাম। যদিও তারা পরে নিছিল, বলছিল যে ভাই আপনি হয়তোবা কোনো কারণে এক্সাইটেড হয়ে গেছিলেন, এই জন্য এই ভুলটা করতে নিছেন। আমি বলছি ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি আমাকে সময় দিছেন এজন্য, কিন্তু সব সময় তো আর এরকম সময় পাবেন না। সেজন্য বলা আর কি, যে আপনারা অবশ্যই 1 মাসের ট্রানজেকশন দেখে 1 মাসের কাজগুলো করবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের যেটা অ্যাকাউন্ট। সবার আগে ব্যাংক ট্রানজেকশন করার জন্য আমাকে ব্যাংকের একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তাই না? ব্যাংকের কি চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন। চার্ট অফ অ্যাকাউন্ট কইতে পাবো? ট্রানজেকশন থেকে আর কই কই পাবো? আর কি বললো ভাই নিউ থেকে? ভাই নাই তো, আমি তো নিউতে ক্লিক করছি যাতে দেখার জন্য। অবশ্যই এই যে গিয়ার আইকনে আছে চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট। ঠিক আছে, ওয়েলস ফার্গোর নামে প্রথম মাসে আমি 1 মাসেরটা করে দেখাবো, আপনারা সিমিলারলি ভাবে বাকি মাসগুলোকে চেষ্টা করবেন। ঠিক আছে, আর অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন, যে ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ওয়েলস ফার্গোর আমি জুন মাসের যদি স্টেটমেন্টটাকে একটু দেখার চেষ্টা করি, এক এক দেশের ব্যাংক কিন্তু এক এক রকম। ঠিক আছে, ব্যাংকের স্টেটমেন্ট গুলার প্যাটার্নও কিন্তু এক এক রকম, আপনাকে সেটা বুঝতে হবে। কোন দেশের ব্যাংকের আপনার যেমন হচ্ছে প্লাস মাইনাস দিয়ে দেখায় ট্রানজেকশন গুলা, কোন দেশে আবার রিভার্সও করে দেখায়, আবার কোন দেশে দেখা গেছে যে পেমেন্ট আকারে দেখায়, কোন দেশে দেখা যায় যে হচ্ছে আপনার ডিপোজিট আকারে দেখায়। মানে এক এক দেশের ব্যাংক স্টেটমেন্টের বা এক একটা ব্যাংকের স্টেটমেন্টের প্যাটার্ন হচ্ছে এক এক রকম, আপনাকে এটাকে দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে অবশ্যই যখন ব্যাংকটা থাকবে, ব্যাংকের প্রথম শর্ত হচ্ছে কি ডেট দেখতে হবে। কি দেখতে হবে? ডেট। তারপরে হচ্ছে আপনার দেখতে হবে বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, যেটা এক একটা স্টেটমেন্টে এক এক রকম থাকে। এই যে বিগিনিং ব্যালেন্স হচ্ছে 1767.85, বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স যে কোনো নাম থাকতে পারে। আর এন্ডিং ব্যালেন্স দেখতে হবে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, এই কটা জিনিস আপনি দেখতে হবে। তাহলে বিগিনিং ব্যালেন্সটাকে নিয়ে আমরা কি করব, একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব। আচ্ছা, এটা অবশ্যই নিতে চলে যাব। আর যাদের কাছে ওয়েলস ফার্গো ব্যাংকটা আছে, দয়া করে সেটাতে রিকনসাইল করতে চান না, কারণ ওইখানে তো মনের মাধুরী মিশে জিনিসগুলোকে নষ্ট করে ফেলছে। এন্ড ওটা রিকনসাইল করতে গেলে তো মিলবে না কোনোদিনও, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট কত সাল? 21, 21-এ জুন। ঠিক আছে, জুনের 21-এর 1 তারিখে ব্যালেন্সটা নিলাম, সেভ করে দিলাম। ওকে, আমার ব্যালেন্সটা কি সেভ হলো। এবার আসেন ব্যাংক ট্রানজেকশন অপশনে আসবো। ব্যাংক ট্রানজেকশন অপশনে আসবো, সে অপশনটা কি এইখানে ভালো করে খেয়াল করেন। আমরা যে পদ্ধতি বা যে প্যাটার্নটা শিখবো সেটা হচ্ছে, আমাদের কাছে কোনো ব্যাংক নাই। আমরা যখন শুরুতে কোম্পানিটা ক্রিয়েট করি তখন আমরা ব্যাংকের অপশনটা স্কিপ করে আসছিলাম না? কারণ কি আমাদের কাছে কি ওই ব্যাংকগুলো আছে? বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু পাবেন না এখানে।
এই যে আপনাদের জন্য এখানে ভিডিও দেওয়া আছে। এখন দুই ভাবে হয়, আপনাকে প্রথমে হয় ব্যাংকটাকে কানেক্ট করে নিতে হবে, অথবা আপনি ম্যানুয়ালি ট্রানজেকশন গুলোকে ইম্পোর্ট করে আপনি রিকনসিলেশন করবেন। দুইটা ওয়ে আছে। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু দেখাই, স্লাইডটা দেখানোর চেষ্টা করি। ওকে, নেক্সট। আচ্ছা, কিভাবে ব্যাংকের সাথে কুইক বুকস এর বা রিকনসিলেশন করতে সেটা আমরা দেখব। কানেক্টিং ব্যাংক উইথ কুইক বুকস। আপনার কোনো ক্লায়েন্ট যদি কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে কানেকশন করতে চায়, কি কি জিনিস লাগবে দেখেন। প্রথমে ব্যাংকের নেম সিলেক্ট করতে হবে, ব্যাংকের একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে, একটা রেজিস্ট্রেশন কোড যেটা ভেরিফিকেশন কোড আমরা বলি, এসএমএস, ইমেল অথবা যে কোনো ভয়েসের মাধ্যমে সেটা যাবে। তারপরে ইনপুট ভেরিফিকেশন কোড দিতে হবে। তারপরে হচ্ছে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে দিতে হবে, দেন স্টেটমেন্ট পিরিয়ড দিতে হবে, দেন ব্যাংক ট্রানজেকশন অটোমেটিক্যালি আপলোড টু দ্য রিভিউ প্যানেল। মানে আমরা যদি কুইক বুকস এর সাথে, আপনার ক্লায়েন্ট যদি কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে কানেক্ট করে রাখে, সেটা তো আপনাকে দিয়ে করাবে না অবশ্যই, কারণ সেটা কি ব্যাংকের একটা সিস্টেম বা সিকিউরিটির পাসওয়ার্ডের ব্যাপার আছে, আপনাকে দিয়ে করাবে না। হ্যাঁ, আপনার সে যখন কানেক্ট করে রাখবে, আপনি কোথায় এসে দেখতে পাবেন, লাস্ট অপশনটাতে, মানে রিভিউ প্যানেলে আপনি ট্রানজেকশন গুলোকে দেখতে পাবেন। ঠিক আছে, অটোমেটিক্যালি আপলোড নিয়ে নিবে। দেখেন এই যে আমি ধরেন প্রথমে কি ব্যাংকটাকে সার্চ করব, সার্চ করা হইলো, তারপরে কি আইডি পাসওয়ার্ড দিবে সে, দিয়ে কানেক্ট করবে। তারপরে হচ্ছে ইমেল দিলে ইমেল, যে কোনো মাধ্যমে তার ভেরিফিকেশন কোড গুলো যাবে। যাওয়ার পরে সে ভেরিফিকেশন কোডটা দিবে, দেওয়ার পরে তাকে সিলেক্ট করে দিতে হবে কোন টাইপের অ্যাকাউন্ট এটা, সেটা সে সিলেক্ট করে দিবে। দেওয়ার পরে ডেট, মানে কত তারিখ থেকে আপনার কুইক বুকস এর সাথে কানেক্ট করতে চাচ্ছেন, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে কানেক্ট করবেন, এই যে রিভিউ প্যানেল, রিভিউ প্যানেল, রিভিউ প্যানেলে আপনার কি থাকবে, সকল ধরনের ট্রানজেকশন গুলা কি থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তো কানেক্ট তো আর করতে পারবো না, তাহলে আমাদের কাজটা বেসিক্যালি কিন্তু এই ফর রিভিউ প্যানেল থেকে স্টার্ট হবে। তাহলে আমরা কাজটা করবোটা কিভাবে, কাজটা করব হচ্ছে দেখেন, রিকনসিলেশন যখন করতে যাবেন কুইক বুকস অনলাইনে, আপনার তিনটা ম্যানুয়াল পদ্ধতিতে, যেটা প্রথমে পিডিএফ টু সিএসভি ফাইলে কনভার্সন করতে হবে এন্ড আপলোড করতে হবে। পিডিএফ থেকে সিএসভি ফাইলে, তাই না? আপনাকে ক্লায়েন্ট যখন স্টেটমেন্টটা দিবে, বা ওই কুইক বুকসে স্টেটমেন্টটা থাকবে, সেখান থেকে যখন আপনি আপলোড করে নেবেন, ডাউনলোড করার পরে আপনি সেটা কি করতে হবে, সিএসভি ফাইলে কনভার্ট করে নিতে হবে। এখন এটার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের টুলস আছে, পিডিএফ তে সিএসভি তে করা, বা কেউ যদি গুগল শিট ব্যবহার করতে পারে, গুগল শিটেও আছে পিডিএফ তে সিএসভি করা। আমি একটা ওয়ে দেখাই দিব, যেটা আমি প্র্যাকটিস করি বেসিক্যালি। তারপরে হচ্ছে ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন করা, এটাই হচ্ছে মূল কাজ। মানে আপনার যদি কানেক্টও থাকে, ব্যাংকটা যদি কানেক্টও থাকে, আপনাকে সেকেন্ড অপশনে এসে দাঁড়াইতে হবে, মানে ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন করতে হবে, যেটাকে বিভিন্ন সময় ফাইবার আপওয়ার্কের নাম দেখবেন হইতেছে ক্যাচ আপ, ক্লিন আপ। এটা এটা ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন মানে কি, বেসিক্যালি আপনার চার্ট অফ অ্যাকাউন্টটাকে ঠিক করে দেওয়া, আপনার কোন চার্ট অফ অ্যাকাউন্টস সেটা হিট করবে। ঠিক আছে। তারপরে হচ্ছে রিকনসিলেশন। তাহলে স্টেপটা কি, এই যে দেখেন, ফিউ স্টেপ আমি নিচে বলে দিছি। চেক ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য চার্ট অফ অ্যাকাউন্ট, মানে চার্ট অফ অ্যাকাউন্টস ওই ব্যাংকের নামটা আছে কিনা সেটা আগে দেখবেন অবশ্যই। তারপর চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, ওপেনিং ব্যালেন্সটা আছে কিনা। তারপরে পিডিএফ থেকে সিএসভি তে ফাইল কনভার্ট করতে হবে। তারপরে হচ্ছে সিএসভি ফাইলটাকে আপলোড করতে হবে কোথায়, ব্যাংক অপশনে। দেন ক্যাটাগরাইজড করবেন, বা ক্যাচ আপ বা ক্লিন আপ করবেন, দেন যা রিকনসাইল। মানে আপনার যদি কানেকশনও থাকে ভাই, আপনার যদি কানেকশনও থাকে, তারপর আপনার ক্যাটাগরাইজেশন তো অবশ্যই করতে হবে। মানে আপনার এই যে 3 নাম্বার পর্যন্ত করতে হবে না যদি কানেকশন থাকে। কুকবুকস এর সাথে যদি আপনার ক্লায়েন্ট ব্যাংকটাকে কানেক্ট করে রাখে, তাহলে 3 নাম্বার পর্যন্ত আপনার কোনো কাজ করতে হবে না। আপনাকে এরপর থেকে 4, 5, 6 আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপাতত তাহলে আমরা প্রথমে কি করব, কানেক্ট অ্যাকাউন্ট তো করতে পারবো না, আমরা কি করব, আপলোড ট্রানজেকশনে যাব। এই যে দেখেন, আপলোড ট্রানজেকশনে যাওয়ার পরে
সেম প্রসেসে আপনাকে রিকনসাইল করার জন্য কয়টা স্টেপ? 5টাতে যেতে হবে। এ পাশে বলছে ম্যানুয়ালি আপলোড, আর ডান পাশে অর দিয়ে আপনাকে তারা বলতেছে কি ব্রিং ট্রানজাকশন ইন অটোমেটিক্যালি। এটা কি তারা রেকমেন্ডেড দেখাচ্ছে। এখন আমাদের কাছে তো নাই, এখন আমরা কোনটা করব? ম্যানুয়ালি। এখন ম্যানুয়ালি করতে গেলে ভাই এক্সেল কিন্তু নিবে না, আপনাকে করতে হবে সিএসভি তে। ঠিক আছে, করে তারপরে এই যে এখানে এসে কি সিলেক্ট ফাইলে সিলেক্ট করে দেন আপলোড করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন আমরা প্রথমে স্টেটমেন্টটাকে, স্টেটমেন্ট থাকুক, আমি স্টেটমেন্টটা ডাউনলোড করি। দেখেন আমি কিভাবে কাজটা করব, আমি কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজটা এইভাবে করি। ওকে, যাদের কাছে মাইক্রোসফট এক্সেলের 19, 21 এই ভার্সনগুলো আছে, তারা এই কাজটা খুব সুন্দর স্মুথলি করতে পারবেন। ঠিক আছে, আপনার অন্য মেথডও আছে। আপনি যদি সার্চ করেন যে পিডিএফ থেকে, আপনি যদি গুগল এসে সার্চ করেন, দেখেন আমি যদি সার্চ করে দেখাই পিডিএফ টু সিএসভি কনভার্টার, ভাই অনলাইনে হাজার হাজার টুলস আছে ভাই। এই যে জামজার, এটা দিয়ে করলেও আপনি করতে পারেন, আরো অনেক টুলস আছে। সার্চ দিবেন, সে কনভার্ট হয়ে আসবে। কিন্তু এটাতে কি হয়, ফাইলগুলো একটু এবড়ো থেবড়ো ভাবে ভেঙে যায়, মানে আপনার সাজাইতে পরে কষ্ট হয়ে যাবে। এখন এটার জন্য আমি একটা টেকনিক দেখাইছি, বা গুগল শিট যারা ব্যবহার করেন তারা তো ভালোভাবে করতেই পারবেন। আমি একটা ফাইল নিব মাইক্রোসফট এক্সেলের, সেটা দিব হচ্ছে ওয়েলস ফার্গো। ঠিক আছে, আমি এটা কি এই যে দেখেন এক্সেলের ফরম্যাট আকারে আসছে। আচ্ছা, আমি তারপরে একটু ইয়া করে নিই, কাট করে নিলাম। কি হলো? আচ্ছা, ওকে। এবার আমি এই পিডিএফটাকে কি করব, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনাকে এখানে ওপেন উইথ বলতেছে না, আমি যে কোনো একটা ব্রাউজার নিলাম, গুগল ক্রোমে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর এখানে কি একটা লিঙ্ক জেনারেট হয়েছে না? হ্যাঁ, এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করলাম, তারপরে এক্সেল শিটে আসলাম। হ্যাঁ, নর্মালি একটা এক্সেল শিট আমি নিচ্ছি। দেখেন কোথায় যাব, ডাটা, ডাটাতে গিয়ে ফ্রম ওয়েব, হ্যাঁ ডাটা থেকে গিয়ে ফ্রম ওয়েবে যাব। একটা ফ্যান ছাড়া যায় না এ পাশেরটা, বা এসি রিমোটটা কোথায়? দেখেন তো আশেপাশে কোথাও আছে কিনা। আচ্ছা 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 আচ্ছা। কিসের? আচ্ছা, এই ওই যে ইউআরএলটা কপি করে আনছি না, এখানে এসে পেস্ট করেন, দেন ওকে। আমার ফাইলের কোনো কিছুই হবে না, দেখবেন কত সুন্দরভাবে জিনিসটাকে সাজায় আসবে। এই যে, তারপরে আমরা দেব সিলেক্ট মাল্টিপল আইটেমস। এবার আমরা দেখব আমাদের কাছে যতগুলো পেজ সবগুলো দেখাবে। দেখেন প্রথমটা ডান পাশে আমার এই টেবিলের দরকার নাই, পরেরটা এই টেবিলেরও প্রয়োজন নাই, আমার এই পরেরটা এই টেবিলটার দরকার আছে না, তাহলে এটাই কি করব, সিলেক্ট করব। তারপর টেবিল দরকার আছে, নাই, তারপরেরটা এটাও দরকার নাই, মানে যেটাতে ট্রানজেকশন আমি তো ওটাই লাগবে আমার, তাই না? এরপরেরটা এটাও দরকার নাই, এগুলো তো প্রয়োজন নাই। তাহলে আমার এই একটা টেবিল লাগতেছে, তাই তো? এখন লোডের পাশে অপশন হচ্ছে লোড টু, লোড টুতে যাব। এই যে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে টেবিল, টেবিল আকারে আসবে, ওকে দিবেন। দেখেন কত সুন্দরভাবে চলে আসছে না?
হুম? কোনো কলাম কি আমার কি কোনো ডিস্টার্ব হয়েছে? হুম? এরপরে আপনার যেভাবে যতটুকু না লাগবে ততটুকু ডিলিট করে দেন। ঠিক আছে? এই কলাম না লাগলে এই কলামও ডিলিট করে দেন। তারপরে এন্ডিং ব্যালেন্স আপনার লাগবে না। আপনার ডিপোজিট আর উইথড্রল লাগবে। তাহলে ওটা বাদ দিয়ে দেন। এটাকে একটু ইয়ে করে নেন, বাস। এই যে দেখেন। হুম, একবারে সুন্দর করে টেবিল আকারে আসছে না? এখন এটাকেই যদি আমি এভাবে করে সেভ করে নিবেন। আমি আর এটা করব না। আচ্ছা, দেখেন যদি আমি ওই যে ওই ব্রাউজারে কাজটা করতাম পিডিএফ থেকে সিএসভি কনভার্টার, কোনটা পিডিএফ টু সিএসভি কনভার্টার, ধরেন আমি গেলাম যে কোনো একটা ফাইলে, চুজ ফাইলে যাব, ডেস্কটপ, ওপেন, কোন ফাইলে নিতে চান ফাইলটাকে সিলেক্ট করবেন, কনভার্ট নাও। ভাই প্রথম অবস্থায় যখন ক্লায়েন্টে পাবেন ফ্রি তো করতে হবে, তাই না? এগুলো অনলাইনে টুলসের একটাই সমস্যা, আপনি ফ্রি একটা লিমিটেশন থাকে, এরপরে আপনাকে পেমেন্ট করে কিনতে হয়। যখন দেখবেন যে আপনার অনেক অনেক ক্লায়েন্ট আসছে তখন আপনি কিনবেন, এর আগে দরকার নাই। এরকম ফ্রি ব্যবহার করে চলে যান, এই যে ডাউনলোড করেন। দেখছেন ফাইলের অবস্থা? দেখছেন? স্বাভাবিক না? এই দেখেন ফাইলের অবস্থা দেখছেন? এই জন্য বললাম যাদের কাছে 19-21টা অনেক ভালো সাপোর্ট করবে অবশ্যই। 19-21 এগুলা চেষ্টা করুন, যদি না থাকে কারো কাছে ওই দোকানে গেলেই ওদেরকে বললে ওরা ইনস্টল করে দিবে। 21 আরো নতুন লেটেস্ট বের হয়েছে, 24 বের হয়েছে, এগুলা নিয়ে নেবেন। ঠিক আছে? না, 16তে কাজ করবে না। হুম, এটা আছে এরকম নামানো যায়? ওই যে ভাই একটা ওই তো বলেই দিল, আপডেট করা যায়। ও তাহলে তো কি বললেন এটা? FILE ফাইল সিআর। ওকে, এটা দ্য বিগেস্ট সফটওয়্যার স্টোর, এটা এটা আচ্ছা, এখান থেকে যে কোনো কিছু আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ, মানে ক্র্যাক ভার্সন আপনাকে ইউজ করতে দেয়। আচ্ছা, এই যে মাইক্রোসফট এক্সেল আছে তাই না? দেখবেন এখান থেকে খুঁজে দেখবেন। আর বেশি যদি ঝামেলা মনে হয় দোকানে নিয়ে গেলে 5 মিনিটের ব্যাপার, আপনার সে করে দেবে। ঠিক আছে? যে কোনো দোকানে, কম্পিউটারে যে কোনো দোকানে গেলে হবে। এবার আসেন, ওই তো এইভাবেই তো এখন একজন নামাইছে দেখে তার নিয়ে করছে। আমি প্রথমটা সিএসবি করে রাখছি, পরে এগুলো করে দিই নাই, আপনারা একটু কষ্ট করে করেন এই জন্য। ঠিক আছে? আমার স্টুডেন্টরা তো অনেক ভালো, দেখা গেছে অনেক মেধাবী, দেওয়ার সাথে সাথে সবগুলাই ওগুলাই ইম্পোর্ট করে দিবে, তার দেখার সময় হবে না, এখন তো দেখবে সে। আচ্ছা, আমি এবার কি করব, সিলেক্ট ফাইলে যাব। আর অবশ্যই অবশ্যই যখন আপনি কোনো কিছু ইয়া করবেন সেই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার, যাতে ওপেনিং ব্যালেন্স বা এন্ডিং ব্যালেন্স এই জিনিসগুলো কি ঠিকঠাক থাকে। ঠিক আছে? এগুলো যাতে ঠিক থাকে সেটা নিয়ে অবশ্যই ইয়ে করবেন, খেয়াল রাখবেন। এটাই তো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি পিডিএফ থেকে সিএসভি তে কি করে নিছি, কনভার্ট করে নিছি। এখন আসেন, কলাম দুইটা দিয়েও করা যায়, একটা দিয়েও করা যায়। ঠিক আছে, আমরা এটা দেখব। আহ উইড্রল ওপেনিং এইভাবে ছিল, কি বলে, একটু ফাইলটা দেখে আসি। ওয়েট, ডিপোজিট উইড্রল দুই ভাবে ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সিলেক্ট করব ফাইলটাকে, সিলেক্ট করা শেষ, তারপরে হচ্ছে কন্টিনিউ অপশন আসবে। এইবার আপনাকে বলবে সেকেন্ড অপশনে এসে সিলেক্ট এ কুইক বুকস অ্যাকাউন্ট ফর দ্য ব্যাংক ফাইল ইফ ইউ ওয়ান্ট টু আপলোড, আপনি কোনটাতে আপলোড করতে চাচ্ছেন। আমি ওয়েলস ফার্গোতে করতে চাচ্ছি, তাই না?
আচ্ছা, এরপরে ৩ নাম্বার অপশনে আপনাকে বলছে যে সেট আপ ইওর ফাইল ইন কুইকবুকস, মানে কুইকবুকস এর সাথে আপনার ফাইলটাকে ম্যাপিং করা। প্রথমে বলতেছে টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইওর ডাটা। আপনার এই টেবিলে ফরম্যাটটা কি ছিল? ফার্স্ট রোতে আপনার কি হেডার ছিল? অবশ্যই আমরা হেডিং দিছিলাম না? একটু যদি আমি ফাইলটাকে ওপেন করি। এই যে প্রথমে কি ছিল? হেডার কলাম ছিল। আচ্ছা, তাহলে এটা আমার আছে। হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট। দেখেন অপশন কিন্তু দুইটা ভাইয়া, ওয়ান কলাম, টু কলাম। আপনি একটা দিয়েও দেখাইতে পারেন, দুইটা দিয়েও দেখাইতে পারেন। মানে ডিপোজিট বা ইয়া ক্যাশ ইনের জন্য একটা কলাম, আর উইথড্রল ক্যাশ আউটের জন্য আরেকটা কলাম দিতে পারেন। ঠিক আছে, আমি দুইটা দিয়ে করছি। হ্যাঁ, এই যে দুইটা দিয়ে করছি দুইটা, কিন্তু ভাই আবার জিরোতে গেলে ভাই এই সুযোগ সুবিধা পাবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুই কলাম দিছি, দুই কলাম। তারপরে আপনাকে বলতেছে হোয়াট দ্য ডেট ফরম্যাট ইউ ইউজড ইন ইওর ফাইল। আপনি আপনার ফাইলে ডেট ফরম্যাটটা কি দিছেন? মান্থ, ডেট, ইয়ার, তাই না? হ্যাঁ, মান্থ, ডেট, ইয়ার। এরপরে এখানে আরেকটু স্টেপে ম্যাপিং বলতেছে। কুইক বুকস এর প্রথম ফিল্ডে হচ্ছে ডেট। আপনার কলামস এর ফাইলে প্রথমটাও কি? ডেট। ডেসক্রিপশনে ডেসক্রিপশন। এবার অ্যামাউন্টের ক্ষেত্রে বলেন, মানি রিসিপ্ট কোন কলামে দিছেন বলেন তো? মানি রিসিপ্ট, ওকে, মানি রিসিপ্ট হচ্ছে ৩ নাম্বার কলামে ডিপোজিট। আর মানি স্পেন্ট উইথড্রল কলামে দিছি, তাই না? চেক নাম্বার অপশনাল, আমি তো চেক নাম্বার দিই না, এই জন্য লাগবে না। দেন কন্টিনিউ। এই যে দেখেন আমার ৩ নাম্বার স্টেপ পার হয়ে চৌথ। এইখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের কুইক বুকসে অনেকে কি করে, এখানে একটু ভালো করে পড়েন। এই জায়গাটা একটু পড়েন ভাই। আগে প্রজেক্টরে অনেক সমস্যা ছিল, এখন একটু হইলো দেখা যাচ্ছে আপনাদের। পোস্ট অ্যাজ পজিটিভ নাম্বারস, মানে ইনকাম ট্রানজেকশন গুলো কি পজিটিভ নাম্বারে হয়, আর এক্সপেন্স ট্রানজেকশন গুলো কি নেগেটিভ মানস হয়। অকেশনালি সাম ব্যাংকস সেন্ড আস ফাইল উইথ দিস রিভার্স। ওই যে আমি প্রথম কথা বলছি যে এক একটা ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু এক এক রকম হয়। এখন আপনার যদি এটার উল্টা কোনো কাজ থাকে, তখন কি ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম অ্যান্ড এক্সপেন্স, মানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটা আমি যা অরিজিনাল ভ্যালুগুলো দিছি সেটা ঠিক আছে, এইভাবেই তুমি নাও। আর আপনি ধরেন ওইভাবে অপোজিট ভাবে কাজটা করে আসছেন, অপোজিট ভাবে কাজটা করে আসেন, এখন আপনাকে তো রিভার্স করতে হবে কাজটা, তাই না? এই জন্য তারা একটা অপশন দিয়ে রাখছে রিভার্স অল দ্য ভ্যালু। ঠিক আছে, এটাকে ক্লিক করা মাত্রই আপনার কি সব অ্যাকাউন্ট মাইনাস গুলো হয়ে যাবে প্লাস, প্লাস গুলো হয়ে যাবে মাইনাস। আচ্ছা, তাহলে আমার সবগুলো ঠিক আছে, আমি সিলেক্ট করব, করে কন্টিনিউ দিব। 12টা ট্রানজেকশন, ইয়েস। দেখেন তাহলে কয়টা, 1 2 3 4 5 নাম্বার স্টেপে আমার কি ট্রানজেকশন গুলো ইম্পোর্ট হয়েছে। এই যে এখনই ব্যাংক প্যানেলটা ওপেন হয়ে যাবে। পাওয়ার অফ এর কুইক বুক গেট অর্গান দুধ, দরকার নাই। এই যে ব্যাংক কানেকশন চাচ্ছে বারবার, দরকার নাই, দিব না। এই যে কোন প্যানেলে এসে থাকবে ভাইয়া? ফর রিভিউ প্যানেলের কথা বলছিলাম, তাই না? ফর রিভিউ প্যানেলে আপনার সকল জিনিসগুলা অ্যাভেলেবেল থাকবে। এখানে ক্যাটাগরাইজড অপশন কখন আসবে? যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস গুলা বা অ্যাকাউন্ট নাম্বার গুলা ঠিকঠাক করে দিব, তখন সেটা ক্যাটাগরাইজ চলে আসবে। আর এক্সক্লুড কখন আসবে? যখন ধরেন আপনার কোনো মাসের আমাদের যে ক্রেডিট কার্ড গুলা হয়, বাইরের দেশের ক্রেডিট কার্ড গুলা কি হয় আপনার মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে পরের মাসের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়। এখন আপনার ক্লায়েন্ট বললো যে শুধুমাত্র এই মাসের ট্রানজেকশন গুলাই ক্যাটাগরাইজেশন করেন, কিন্তু আপনার সাথে কি ওই যে ব্যাংকের কানেকশন হয়ে আছে, এখন পরের মাসের ট্রানজেকশন তার আপনার দরকার নাই, এখন এখন আপনাকে সেটা বাতিল করতে হবে। বাতিল করার জন্য সিলেক্ট করে এক্সক্লুড করে দিতে পারেন, মানে সেটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অলরেডি ক্যাটাগরাইজেশন হয়ে গেছে। বাহ, আমার তাহলে ফাইলে আমি অনেক কিছু দিয়ে রাখছি। হ্যাঁ, এবার আসেন, আমি যখন একটা ওপেন করব, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে 4টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরাইজ। তো আমরা করতে হবে যেটা চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে কি ম্যাচ, মানে সিমিলার কোনো যদি ট্রানজেকশন আপনার কুইকবুকস অনলাইনে থাকে, তখন আপনাকে তারা বলবে যে তুমি ম্যাচ করে দেখো যে কোনটা তোমার এক্স্যাক্টলি ট্রানজেকশন।
তখন আপনি কি করবেন, ম্যাচ করে দেখে যেটা রাইট ট্রানজেকশন সেটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার। আপনার যদি এই ট্রানজেকশনটা যদি ট্রান্সফার হয় বা ট্রান্সফারের রিলেটেড হয়, তখন আপনারা কি সিলেক্ট করবেন, রেকর্ড অ্যাজ ট্রান্সফার। আর যদি হয় রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট, যদি ক্রেডিট কার্ডের পেমেন্ট হয়, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কি, ক্রেডিট কার্ড পেমেন্ট। ঠিক আছে, আমরা তো ক্যাটাগরাইজেশন করব। আচ্ছা, এখানে দেখেন, সবগুলোই তো করতে হবে। হ্যাঁ, সবার আগে খুঁজে বের করবেন হচ্ছে সিমিলার ট্রানজেকশন আছে কিনা। সিমিলার এখানে দেখে কিন্তু কিছুই বুঝতে পারতেছেন না, তাই না? ডেসক্রিপশনে কি তেমন কিছু কি বোঝা যাচ্ছে না। আমরা একটু ইয়াতে যাই, ক্লিক করলে দেখেন এখানে ব্যাংকের একটা ডিটেল আছে কিন্তু ভাইয়া, দেখছেন? ব্যাংকের একটা কি ডিটেল আপনার কাছে তারা দিয়ে রাখছে। আচ্ছা, অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, কারণ আমি ওই যে যেটা সিএসভি ফাইল করছি না, সেখানে কিছুটা হিন্টস দেওয়া ছিল, এজন্য অটোমেটিক্যালি চার্ট অফ অ্যাকাউন্টস নিছে। আপনাকে বেসিক্যালি এই অ্যাকাউন্টটাকেই ঠিক করে দিতে হবে, এটাকেই বলা হচ্ছে ক্যাটাগরাইজেশন। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো ক্যাটাগরাইজেশন অনেক সময় করতে পারি না। এটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা, তাই না? সবথেকে বড় সমস্যা। এখন এই ক্যাটাগরাইজেশন করার জন্য আমি একটা ওয়ে বের করে রাখছি। যদি এটা আপনাদের দিব না, আপনারা ভিডিও দেখে দেখে সুন্দর করে করবেন। আচ্ছা শুনুন ভাই, হুম, যেটা সামারাইজ করে যদি রিকনসিলিয়েশন যেটা বুঝলাম, হুম, যে আপনি ব্যাংকের স্টেটমেন্টটাকে আপলোড করলেন, হুম, আর আমার সিস্টেমের যে মানে ট্রানজেকশন লেজার যেটাকে বলি, হুম, সেটার সাথে সাথে আরেকটা রিকনসিলিয়েশনের একটা আরেকটা ফিল্ডে দুটো মিলায় চলে আসবে, তাই তো? হুম। এখন এটাকে ক্যাটাগরাইজ করবেন যে বোথ সাইড ইয়ে হবে এটা, না, না, না ভাই। তাহলে এটা হচ্ছে প্রথমে আপনার স্টেটমেন্টে ক্যাটাগরাইজেশন করতে হবে। স্টেটমেন্ট। জি, স্টেটমেন্টটাকে আগে ক্যাটাগরাইজেশন করতে হবে, রিকনসাইল তো পরের অপশন, রিকনসাইল লাস্টে। তখন আমরা ওই যে ওপেনিং ব্যালেন্সটাকে মিলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস ওপেনিং ব্যালেন্সটাকে ঠিক রেখে দেন এটাকে ঠিক করব। আচ্ছা, এবার আসেন চ্যাট জিপিটিতে যাব। হ্যাঁ, চ্যাট জিপিটি কথা বলছিলাম আপনাদেরকে, মানে আর কি শিখে রাখার জন্য। আমি কিছু, চ্যাট জিপিটি হচ্ছে আমাদের কাছে কি একটা হেল্পফুল এআই টুলস। এখন আমি তার সাথে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? একটু কথাবার্তা বলি তার সাথে। তাকে আগে বুঝাই নিতে হবে না যে আমি কিসে কাজ করি। ভাই আরো অনেক সুন্দর সুন্দর প্রম্পট লেখা আছে, আমি নর্মালি এটাই ব্যবহার করি আর কি, এই জন্য আমি দিলাম। একেবারে এক্স্যাক্টলি এটা দিতে হবে এমন না, এটা দিয়ে শুরু করবো করে আমাদের করেন সমস্যা নেই। হ্যাঁ, তাকে বললাম যে আমি অ্যাকাউন্টিং এর এক্সপার্ট, আমার ক্যাটাগরাইজেশনের দরকার। তারপরে বললাম আমি তোমাকে কিছু কি দিচ্ছি, ট্রানজেকশন দিচ্ছি, যেগুলো তুমি আমাকে প্রপারলি ক্যাটাগরাইজেশন করে দাও। এখন কি করবেন, এই যে ফাইলটা আছে না, পুরাটাকে সিলেক্ট করে নিয়ে আসেন, কপি করে নিয়ে এসে দেন এখানে এসে পেস্ট করেন। এই যে দেখেন কত সুন্দর করে আপনাকে ক্যাটাগরাইজেশন করে দিচ্ছে। মানে এখন লাইভ দিচ্ছে এটা না? হ্যাঁ, আপনি দিচ্ছে না লাইভ করে ট্রানজেকশন দেখাচ্ছে? হ্যাঁ, সে বলে দিচ্ছে। এটা যদি হয় তাহলে যে কাজ দিবে সে তো নিজেই চ্যাট জিপিটি দিয়ে বের হয়তো। যেটা বোঝার ব্যাপার। ভাই এটা তো বের হয়েছে এইসব মাথা থেকে, তাই না? এটা তো তাদের মাথা থেকে বের হয়নি, বুঝেন নাই? তারা যদি বের করতো তাহলে কি আর তারা কাজ করতো? হ্যাঁ, আপনারা আমার ক্লাস করতেছেন দেখে না আপনাদেরকে দেখাইতেছে, আপনি কি মনে করেন যে আমি কি বাইরে কাউকে ফ্রি ফ্রি দিব এগুলা? ইম্পসিবল। কারণ এগুলা খাটাইতে আমার ব্রেন খাটাইতে হয়েছে না জি, তাহলে। আচ্ছা, এখন দেখেন সে কিন্তু আমাকে একটা আইডিয়া দিয়ে দিছে, এটাই কারেক্ট না? সে আমাকে একটা আইডিয়া দিয়ে দিছে। এইভাবে হ্যাঁ, এখন আপনি কি করবেন, আপনি যে ফাইলটা রেডি করছেন না, পাশে একটা কমেন্টের জন্য একটা অপশন রাখেন। কমেন্টের জন্য অপশন রাখেন, আপনি কি কি চার্ট অফ অ্যাকাউন্টস ব্যবহার করছেন সবগুলো আপনি এখানে লেখেন। লেখার পরে এই ফাইলটা আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করেন। সে আপনাকে দেখে বলবে যে হ্যাঁ এটার জন্য এই চার্ট অফ অ্যাকাউন্টস ঠিক আছে। যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তো ওকে। আর যদি কোনো কারেকশন থাকে সে আপনাকে বলবে যে এটাকে কারেক্ট করে নেন। কথা বুঝাতে পারছি? মানে আর কি আমরা এখানে তার জন্য তো বসে থাকলে হবে না। ফাইবারে আপনি কাজ নিছেন, ফাইবারে আপনি কাজ নিছেন, আপনার একটা টাইম লিমিটেশন থাকবে।
যে এতদিনের মধ্যে আপনাকে করে দিতে হবে, বা আপওয়ার্কের ক্ষেত্রেও বা অন্যান্য সেক্টরেও কিন্তু কি আপনার টাইম লিমিটেশন থাকবে। এই টাইম লিমিটেশনের মধ্যে আপনি যদি বসে থাকেন তাহলে তো হবে না, তাই না? আপনি আপনার কাজ করে দিবেন, করার পরে তার কাছ থেকে রিভিশন চাবেন যে ভাইয়া আপনি আমাকে রিভিশন দেন যে এটা কি হবে কি হবে না। ওকে। তাহলে ওরা ফিডব্যাক দেয় না? হ্যাঁ ওটা দেয়, ওরা ওরা কারণ ওই পজিশন মতো ওরা যায়, হ্যাঁ ট্রানজেকশন দেখা, ওরা দেখে। অবশ্যই। এখন আসেন, ম্যাক্সিমাম ট্রানজেকশন কিন্তু, আমি যদি একটু ফাইলটাকে ওপেন করি দেখেন, উম, কি হলো? একটু ভালো করে দেখেন, ম্যাক্সিমাম কিন্তু ক্রেডিট কার্ড পারচেস, একটা ক্রেডিট কার্ড পারচেস, এই 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 আরেকটা ক্রেডিট কার্ড পারচেস, এই যে আরেকটা ক্রেডিট কার্ড পারচেস, এই আরেকটা। তাহলে কি একই প্যাটার্নের অনেকগুলো আছে না? এগুলো সবগুলো কিন্তু স্পেন্ড মানি, সবগুলা কি স্পেন্ড মানি না? তাহলে সিমিলার ক্যাটাগরির অনেকগুলা ট্রানজেকশন পাইছেন আপনি। এখন তাহলে আপনাকে কি করতে হবে? এটার জন্য একটা রুল ক্রিয়েট করতে হবে। সেটা কি? হ্যাঁ, দিয়া কি করব বুঝি নাই। সফটওয়্যার দিয়ে একসাথে রুল ক্রিয়েট করব ভাই, রুল। এই যে রুল আছে, রুল অপশনে চলে যাব। এখানেই করে দেবো। অনেকগুলো উদাহরণ দিছে, বাহ। আচ্ছা, আমি নিউ রুলে যাব, বুঝছেন? নিউ রুলে যাব। এইখানে প্রথমে আপনাকে রুলের কথা বলতেছে। প্রথমে বলতেছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস রুল, আপনি এই রুলটা কি কি নামে রাখবেন? আমি আপাতত চেক কার্ড পারচেস এই নামে আপাতত রাখবো রুলটাকে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা কি ধরনের ট্রানজেকশন? মানি আউট, তাই না? আমার উইথড্র। এখন এখানে অল ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে, আপনি ইন্ডিভিজুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট গুলার জন্য সিলেক্ট করতে পারবেন। এমন স্টুডেন্ট আছে তারা বলে স্যার ব্যাংক অ্যাকাউন্ট তো সিলেক্ট হয় না। ভাই আপনার কাছে অ্যাকাউন্ট আছে একটাই, একটা সিলেক্ট করা মানে কি অল ব্যাংকই, তাই না? একটাই তো আছে আপনার কাছে, যদি একের অধিক থাকতো তখন আপনি ইন্ডিভিজুয়াল একটা একটা করে সিলেক্ট করতে পারতেন। এখানে অল মানেও যেটা, এক সিঙ্গেল মানেও সেটাই, কারণ একটাই আছে। তারপরে বলতেছে অল, সরি ইনক্লুডিং দ্য ফলোইং, কি দিব? এনি, যে কোনো কিছুর জন্য। তারপরে এইখানে ম্যাচ করার জন্য তিনটা জায়গা ভাই, তিনটা ভাবে আপনি ম্যাচ করতে পারেন। এক হচ্ছে ডেসক্রিপশন, এক হচ্ছে ব্যাংক টেক্সট, একটা হচ্ছে কি অ্যামাউন্ট। অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোথায় মিলাইতে যাচ্ছেন, ডেসক্রিপশনে, কারণ ডেসক্রিপশনে কিন্তু সেই লেখাটা নাই, তাই না? আমরা যেটা দেখে আসি ক্রেডিট কার্ড পারচেস, তাহলে আছে কোথায়? ওই যে ব্যাংকের ডিটেলস এর মধ্যে আছে, এই যে দেখেন ব্যাংকের ডিটেলস এর মধ্যে ওই লেখাটা। তাহলে তো আপনি যদি ডেসক্রিপশন দিয়ে মিলাইতে চান সে তো কোনোদিনও মিলবে না, আপনাকে মিলাইতে হবে কি ব্যাংক টেক্সট। অ্যামাউন্ট দিয়ে মিলানো অনেক ঝামেলা ভাইয়া। তারপর কন্টেন্টস থাকবে। আর এখানে আমরা ওই যে জিনিসটা মিলানোর চেষ্টা করব, পুরাটা যদি আনি ভাই, পুরাটা আনলে কি মিলবে আমার বলেন তো? কারণ হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে। তাহলে আমরা কি দিব? জাস্ট চেক ক্রেডিট কার্ড পাচ্ছে, মানে যে অংশটা আর কি সবার সাথে কি কমন, সেই অংশটা দিয়ে আমরা রুলটা বানাবো। তাহলে আমরা এন্টার টেক্সটে গেলাম, ওই অংশটা দিলাম। তারপরে এবার আসেন ট্রানজেকশন টাইপ, এটা কোন ধরনের ট্রানজেকশন? প্রত্যেকটা কি আমার জন্য কি এক্সপেন্স হয়েছে? ওকে, আপনার চাইলে আপনাদের চ্যাট জিপিটিও দেখতে পারেন, এই যে ক্রেডিট কার্ড পারচেস, অন ক্রেডিট কার্ড পারচেস ম্যাক্সিমামে কি তার এক্সপেন্স, তাই না? ওকে, তাহলে এক্সপেন্সে গেলাম। ক্যাটাগরি, ক্যাটাগরি এটা হচ্ছে কি আমার মার্কেটিং এক্সপেন্স, তারা বলছে নাই। সরি, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং আছে। আচ্ছা, তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পেইটা হচ্ছে ভাইয়া রেকমেন্ডেড। এখন সমস্যা হচ্ছে প্রথমটার পেই কে? পার্সোনালি প্রথমটার পেই হচ্ছে www.getarresponse, এটা। তারপর এটার পেই কে? ইকম 24 লিমিটেড। তারপর এটার পেই কে? ব্রায়ান। তারপর এটার পেই কে? গুগল। তারপর এটার পেই কে? godaddy.com। তারপর এটার পেই কে? বাই ফোন।
তারপরটা পেইকে আমেরিকা নিয়ে আয়। ভাই আমাকে তো এখানে দিতে হবে যে কোনো একটা নাম, তাই না? এই একটা নাম দিতে হবে। আমি তো যদি এতগুলো নাম তো আমি একসাথে দিতে পারবো না। আমি এখন এটার জন্য একটা টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি, আমি একটাই নাম দিয়ে সেট করব, পরে আমি ইন্ডিভিজুয়াল যায় সেটাকে সিলেক্ট করব, ঠিক আছে? ওনার, আমি আপাতত ওনার দিয়ে রাখলাম। ট্যাক্স, ট্যাক্স হচ্ছে নো, সাপ্লাই অ্যাড করতে হবে আর কি। ট্যাক্সটা হচ্ছে আপাতত নো ভ্যাট দিব। আপনার ক্লায়েন্ট যা বলবে সেটা আপনি অবশ্যই মেনটেন করবেন। কাস্টমারের দরকার নেই, ট্যাগের দরকার নেই। এই যে অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজেকশন রুল অ্যাপ্লাইজ টু অটো অ্যাড, আপনি কি চাচ্ছেন ট্রানজেকশন মানে আর কি রুলে যদি আসে অটোমেটিক আপনি হ্যাঁ, অ্যাপ্লাই করে yes. দিতে? কেন? অটোমেটিক হলে আমার আর minimum করা লাগবে। ট্রানজেকশন করা আপনার পেই ঠিক করতে হবে না ভাইয়া? হ্যাঁ, আপনার তো পেই এখানে জাস্ট একটা ইন জেনারেল দিয়ে সিলেক্ট করতেছেন, আপনার তো কাজ আছে পরে। হ্যাঁ, এই জন্য কি অটো অ্যাডটা অফ রাখবেন। এটাকে সেভ করে দিব। ওয়েল প্লেড, ভিউ মাই রুলস। এই যে রুলসটা কি আপনাকে শো করতেছে। এবার আসেন ব্যাংক ট্রানজেকশনে চলে যাব। এই যে দেখেন তো কি সুন্দর করে রুল নিয়ে নিছে না, রুল, রুল প্রত্যেকটা রুলে নিয়ে নিছে না? হ্যাঁ, এখন আপনি ইন্ডিভিজুয়াল গিয়ে সেটাকে কারেক্ট করে নেন। হ্যাঁ, ওই যে আমরা যে যতটুকু ওই অংশটা আমেরিকান এআই, এটা কি হবে ভাই? ক্রেডিট কার্ড পারচেজ মানে ওই পারচেজ না, এটা হচ্ছে আপনি কি অ্যাডভার্টাইজিং এর জন্য খরচ করছেন। এই দেখেন godaddy.com এ খরচ করছেন, ইপ বাই ফোনে, এগুলো হচ্ছে কি আপনার ওই যে খরচ হইছে। এটা মানে এখান থেকে না আমরা এটা ধরে ডেভেলপমেন্টের মধ্যে হ্যাঁ, এই যে খরচটা আপনার ক্লায়েন্ট যদি আপনার কোনো কনফিউশন থাকে, ক্লায়েন্ট আপনাকে বললে হবে। এই যে বেসিক্যালি পেপালের জন্য কি করা হয় বলেন তো ভাই? পেপালের জন্য খরচই তো করা হয়, তাই না? পেপালে তারপরে হইতেছে গোড্যাডি, হইতেছে কি ওয়েবসাইট বানানো, এইগুলো আর কি। আচ্ছা, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল, এভাবে আসলো কেন? হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়াল গিয়ে ওই নামগুলাকে একটু, সাপ্লায়ারের নামগুলাকে একটু ঠিক করে দিয়ে আসবো। আমেরিকান এআই, আচ্ছা, তারপরে এটাকে ঠিক করব। এটা হচ্ছে কি ইফ বাই ফোন। তখন যদি আমি আলাদা আলাদা নাম দিতাম তাহলে কিন্তু রুল অ্যাপ্লাই হতো না, তাই না? এই জন্য একটা নাম দিয়ে, একটা নাম দিয়ে আমরা সেট করলাম, যাতে এখন আসে আমরা ম্যানুয়ালি যাতে কাজটা করতে পারি। এটা হচ্ছে godaddy.com। তারপর হচ্ছে গুগল। রবিউল ভাই অনেক টায়ার্ড হয়েছে, ফ্রেশ হয়ে আসেন ভাই, নালে পরে ক্লাসে বুঝতে আপনার সমস্যা হবে। তারপর হচ্ছে পেপাল। আজকে আমাদের সুলতান ভাই এত চুপচাপ কেন? কিন্তু সেটা নিয়ে কনফিউজড, নাকি তার সাথী আসে নাই সেজন্য সে চুপচাপ? হ্যাঁ, এরকম কিছু কি বলে? আমি তো মনে করি যে এই ভাইরা না থাকলে তো গ্রুপ হইতেছে কই যে চলে যেত। আচ্ছা, তারপরে হচ্ছে গেট রেসপন্স। আর চ্যাট জিপিটির হেল্প কেন নিলাম? আমাকে সে হেল্প করছে ক্যাটাগরাইজেশনের জন্য, বুঝছেন? আর এটার জন্য আসলে বেসিক্যালি আমরা চ্যাট জিপিটির হেল্পটা নিই। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের রুলগুলো ঠিক আছে। এখন আমরা কি করব, সিলেক্ট করব। দেখেন, সিলেক্ট করব যেটা যেটা আমার রুলে চলে আসছে, যেটা যেটা আমার রুলে চলে আসছে সবগুলাকে সিলেক্ট করা শেষ। আমি এখন কি করব, অ্যাকসেপ্ট করে নিব। দেখেন চলে গেছে না 12টা থেকে? আর কয়টা আছে? 5টা আছে। আচ্ছা, এখন এবার আসেন এইগুলাকে আপনি সেটেল ডাউন করবেন। আমরা এবার একটু দেখে আসি। $35 উনি আমাকে কি সাজেস্ট করছে? ব্যাংক ফি, তাই না? এটা কি ব্যাংক ব্যাংক ফি? তাহলে আমাকে কি নিছে, ব্যাংক চার্জ আছে।
ওকে, তাহলে ইন্টারন্যাশনাল পারচেজ ট্রানজাকশন এই দুটো আমি তাহলে অ্যাকসেপ্ট করে নিতে পারি। ও, স্পেসিফিক এরর মানে ভ্যাট দি নাই, ট্যাক্স রেটটাকে আমাকে সিলেক্ট করা হয়নি। এগুলা আপনার ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আর প্রথমবার কাজ করতে সমস্যা, কিন্তু পরের বার আর কাজ করতে সমস্যা হবে না। কারণ হইতেছে কি, সিমিলার একটা ক্লায়েন্টের কিন্তু প্যাটার্ন কিন্তু সিমিলারই থাকে, কিছু জিনিসের একটু ব্যতিক্রম পাবেন। অ্যাড করে নিব। তারপরে হচ্ছে $1000। $1000টা আমাকে কি বলছে সে? অ্যাকাউন্টস পেয়েবল বা লোন পেমেন্টের কথা বলছে, মানে বিল পে জেফ গেরি। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল বা লোন পেমেন্ট, তাই না? আচ্ছা, লোন পেমেন্ট না, তাহলে ইন্টারেস্ট আছে কিনা দেখি। ইন্টারেস্ট রিসিপ্ট আছে, তাই না? কেবল ওয়ান, বিল পে রিসিপ্ট। কে একজন চশমা রেখে আসেন ভাই বাহিরে, একটু নিয়ে নেন। ব্যাংক ইন্টারেস্ট আমি একটা নতুন করে অ্যাড করি, ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স এটা চলে যাবে কিসে, এক্সপেন্সে যদি যাই, ইন্টারেস্ট। আচ্ছা, আপাতত পক্ষে অ্যাড করে দিলাম। ও ভ্যাট, ভ্যাটটাকে দিব নো ভ্যাট, অ্যাড করব। আর বাকি রইল দুইটা, একটা হচ্ছে কি ডিপোজিট, তাই না? আর একটা কি উইথড্রল ফর, এটা কি $240। তারা আমাকে কি দিছে? ওনার্স ড্রয়িং, তাই না? আচ্ছা, ওনার্স ড্রয়িং উত্তোলন করছে, আমি ইকুইটি দিয়ে লিখিত। হ্যাঁ, জি ভাই, এই যে চ্যাট জিপিটির হেল্প নেওয়া, তো মানে তো এটাই, তাই না? আচ্ছা, ডিপোজিট হয়েছে, ডিপোজিট ধরে নিলাম, সেল করে তার ডিপোজিট একটা আসছে। আচ্ছা, সাপ্লায়ার, এই জন্য তো দেখাইছি ভাই, আমরা তো এতদিন কাজ করি, আমরা তো জানি যে কোথায় গেলে আপনারা থমকে যাবেন। এই জন্য মেন্টরদের কথা শুনতে হয়, ঠিক আছে? আরো আছে, জেমিনি আছে, কো পাইলট আছে, অনেক আছে। আপনার কত এআই টুলস লাগবে? কো পাইলট, জেমিনি। চ্যাট জিপিটি তুলনামূলক বেটার রেজাল্ট দেয় যে কোনোটার থেকে। কো পাইলটও ভালো রেজাল্ট দেয়। কো পাইলট হচ্ছে মাইক্রোসফটের, জেমিনি হচ্ছে গুগলের। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব ট্রানজেকশন ক্যাটাগরি কমপ্লিট। এখন সেটা গেলে কোথায় পাবো? ক্যাটাগরাইজড অপশনে। এই যে দেখেন, ক্যাটাগরাইজড অপশনে গেলে আপনি কাজ করতে, ধরেন কোনো কারণে আপনার একটা ট্রানজেকশন ভুল হয়েছে দেওয়া, আপনি এখান থেকে আবার আনডু করে দিবেন। আনডু করে দিলে আবার সে কোথায় চলে আসবে? ফর রিভিউ প্যানেলে চলে আসবে, ঠিক আছে? আর যদি আপনার এখান থেকে কোনোটা সিলেক্ট করে, যদি এই যে আনডু সিলেক্ট করলে কি আনডুর অপশন আসবে, বা এডিট করার প্রয়োজন পড়লে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে ডেট, আপনার যখন অনেকগুলো ট্রানজেকশন আপনার এই অ্যাকাউন্টসে থাকবে, তখন আপনি এখান থেকে ফিল্টারে গিয়ে ডেটটা অবশ্যই সিলেক্ট করে নেবেন কাজ করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ট্রানজেকশন ইম্পোর্ট তো কমপ্লিট, তাই না? এবার আসেন আমরা করতে যাব হচ্ছে রিকনসিলেশন। তাহলে আমরা রিকনসাইলে চলে যাব। এখানে প্রত্যেকটা জায়গায় ভিডিও আছে ভাই, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন। গেট স্টার্টে চলে যাব। ওকে, এখানে ওয়েলস ফার্গো, আমার কাছে ব্যাংক একটাই আছে, এই জন্য একটাই, তাই না? এটার বিগিনিং ব্যালেন্স কিন্তু দেখেন লক হয়ে আছে। বিগিনিং ব্যালেন্সটা কই ছিল আমাদের, একটু যদি আমরা দেখি চার্ট অফ অ্যাকাউন্টসে। ওয়েলস ফার্গো নিউ 1122.41।
এরকম কেন? অ্যাকাউন্ট নাম্বার ছিল কত? শিট। ক্লোজিং ব্যালেন্সটা কত আছে? এই ঘটনা, তারা মনে হচ্ছে কুইক বুকস আমাকে দিনকে দিন সারপ্রাইজ করতেছে। হ্যাঁ, নতুন কিছুই দেখলাম, চোখে বিশ্বাস করতে পারতেছে না, বুঝছেন? অটোমেটিক্যালি রিকনসাইল হয়ে গেছে। দেখেন ব্যালেন্স কত আছে, 1122.41 না? 1122.41 না? মানেটা কি? মানে আর কি রিকনসাইল এখনো করিই নাই, রিকনসিলেশন নিয়ে নিচ্ছে। মানে ভাই চ্যাট জিপিটি আলাদা জিনিস, এটা নিয়ে একবার কথা হয়েছিল, মানে এটা নিয়ে আগে হইতো না, কিন্তু এটা নিয়ে একটা মিটিং হয়েছিল, আমি এই কথাটা উঠাইছিলাম কুইক বুকস এর সাথে, যে জেরোতে এই কাজটা হয়, মানে ক্যাটাগরাইজেশন করার সাথে সাথে অটোমেটিক্যালি রিকনসিলেশন হয়ে যায়, কিন্তু কুইক বুকসে কেন হয় না? এখন দেখি যে এই আপডেটটা তারা নিয়ে আসে, আসলেই ভালো লাগতেছে। দেখেন আগে কি করা হতো, অ্যাকাউন্টটা সিলেক্ট করতাম, বিগিনিং ব্যালেন্সটা লক থাকতো, এবার স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্সটা আপনাকে দিতে হতো। স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স কত? 1122.41। ওকে, দিলাম। এখান থেকে একটু ডলার চিহ্নটাকে লস করে দিই। তারপরে স্টেটমেন্টের ক্লোজিং ডেটটা কবে? জুন 30, 2021 না? জুন 30, 2021। এই যে দেখেন ঠিক আছে, জুন 30, 2021 দিছি। এবার আসেন স্টার্ট রিকনসিলেশন। আগে এখান থেকে রিকনসিলেশন করার পরে সব জায়গায় আপডেট হইতো, আর এখন এটা বাদেই বাকিগুলো আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন রিকনসিলেশন, ঠিক আছে, তার মানে কি আপনার রিকনসিলেশন ডান। এই যে দেখেন স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, স্টেটমেন্ট ক্লিয়ার ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স ছিল এত, পেমেন্ট হইতেছে কয়টা? 11টা পেমেন্ট, একটা কি ডিপোজিট, সবগুলা মিলে আপনার এখানে ব্যালেন্স যদি জিরো আসে তখন হবে। এখন আপনাকে কি করতে হবে? ফিনিশড নাও দিতে হবে। ইওর অ্যাকাউন্ট ইজ রিকনসাইলড। হ্যাঁ, এই যেগুলো গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। কোনটা? ওটা অটোমেটিক হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে ডান দিয়ে বের হয়ে যাব। এখন আসেন রিকনসিলেশন রিপোর্টটা দেখতে হবে তো, তাই না? এই যে দেখেন, এই যে এই লেখাটার পরে এই যে এন্ডিং ডেট এখানে দেখছেন, কিন্তু ওই যে লাস্টের এর আগের মাসের যে এন্ডিংটা ছিল সেটা তো এখন কি হবে? পরের মাসের জন্য বিগিনিং, কিন্তু এটা কোনো চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু লক থাকবে অলওয়েজ। তো এই জন্য ফিনিশ দেওয়ার আগে বারবার ব্যালেন্সটাকে চেক করে নেবেন আপনার ইয়ের সাথে। এখন আসেন আমরা এখান থেকে রিপোর্টটাকে ডাউনলোড করার চেষ্টা করি। এই যে দেখেন বাইরের দেশে রিপোর্টটা হয় কিন্তু অনেক সুন্দর প্রসেস, আমার কাছে এটা ভালো লাগে আসলে। উপরে থাকে সামারি, দেখেন উপরে থাকে হচ্ছে সামারি, নিচে হচ্ছে কি একের উপর এক ডিটেলস। আপনারা এটাকে প্রিন্ট করবেন, এই যে প্রিন্ট মানে পিডিএফ আকারে নিবেন, নিয়ে সেভ করে আপনার কি করবেন, আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত রেখে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তো বুঝাইতে পারলাম কিভাবে ব্যাংক রিকনসিলেশন করে। ওকে, ঠিক একই প্রসেসেই আমরা করব হচ্ছে ক্রেডিট কার্ড আর হচ্ছে পেপাল। আসেন, ব্যাংকেরটা আমি 1 মাসেরটা করে দেখাইছি, আপনারা কি করবেন? অবশ্যই বাকিগুলো স্টেপ বাই স্টেপ চলে যাবেন। এবার আসেন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ভাই সেম কথা, যে আপনাকে
ব্যাংকের কানেকশন আপনার থাকতে পারে কুইক বুকসের বা ক্রেডিট কার্ডের একটা কি কানেকশন থাকবে কুইক বুকসে, সেখান থেকে আপনি কি করবেন অটোমেটিক্যালি নিতে পারেন, অথবা আমরা এখন কি করব সিএসবি তে কনভার্ট করব, সিএসবি তে কনভার্ট করে দেন আমরা কি করব আপলোড করব। আচ্ছা, সেম প্রসেসে। আচ্ছা, ব্যাংকের আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি। এই যে এটা হচ্ছে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, ঠিক আছে, আমেরিকান এক্সপ্রেসের। আচ্ছা, এখানে আপনার নিউ ব্যালেন্স, ভাই কেউ আমাকে বলতে পারবে নিউ ব্যালেন্স মানে কোন ব্যালেন্স, শুরুর না শেষের? নিউ ব্যালেন্স হ্যাঁ, নিউ ক্লোদিং ব্যালেন্স নিউ ব্যালেন্স মানে কি ওপেনিং ব্যালেন্স না এন্ডিং ব্যালেন্স? কে কে বলছেন ওপেনিং ব্যালেন্স? হ্যাঁ, এক মাসের ক্লোদিং আর এক মাসের হ্যাঁ, না, না, না। আপনি যে মাস দেখছেন তার লেটেস্ট মানে শেষের বেলা। এই স্টেটমেন্টে নিউ ব্যালেন্সটা কি? ক্লোজিং ব্যালেন্স ভাইয়া। নিউ ব্যালেন্স ওটাই তো বললাম, এটা তো ক্লোজিং ব্যালেন্স, ওই জন্য নামটা ক্লোজিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, নিউ ব্যালেন্স। আমি কেন অল্টারনেটিভ সিনোনিম গুলা বলছি? এক একটা দেশের স্টেটমেন্টের প্যাটার্ন এক এক রকম, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে প্রিভিয়াস ব্যালেন্স দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে প্রিভিয়াস ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স যেটাকে আমরা বলি। আচ্ছা, আর নিউ ব্যালেন্সটা কি আমার এন্ডিং ব্যালেন্স। তাহলে আমার সবার শুরুতে কাজ কি করতে হবে, ওপেনিং ব্যালেন্সটাকে নিয়ে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই তো? আচ্ছা, আর ক্রেডিট কার্ড গুলা বেসিক্যালি বাইরের দেশের হয় হচ্ছে এক মাসের মাঝামাঝি থেকে আরেক মাসের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়। 15 থেকে হ্যাঁ, 15 থেকে 15 এক্স্যাক্টলি সেটা বলা যায় না। হ্যাঁ, আমাদের স্যার বাংলাদেশ ভ্যাটের মতো নাই, হুম, বাংলাদেশে ভ্যাটের মতো নাই ভ্যাট প্রতি মাসে 15 তারিখ পরবর্তী মাসে না 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 ভাই, 28 তারিখেও থাকতে পারে, 27 তারিখেও থাকতে পারে, মানে আগের মাসে কিছু কিছু ট্রানজেকশন থাকে, পরের মাসে গিয়ে কিছু থাকে, এরকম। বাংলাদেশেও কিন্তু সেম প্যাটার্নে যাচ্ছে। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে নিউতে চলে যাব। মানে আমি এই আপডেটটা দেখে আসলে অবাক হয়ে গেছি, রিকনসাইল করার আগে আমার এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু ওকে দেখাইছিল, তাই না? এটাই। যখন রিকভারি বাটনে যখন দিচ্ছেন তখন ব্যালেন্স এডিট করেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার ভালো লাগছে যে এই জিনিসটা তার আমার কথাটা অন্তত পক্ষে শুনছে, কুইক বুকস ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। ওকে, অ্যাকাউন্ট নাম্বার আপাতত পক্ষে 2002, অ্যাকাউন্ট হচ্ছে কি ক্রেডিট কার্ড, ডিটেল টাইপও কি ক্রেডিট কার্ড, ওপেনিং ব্যালেন্স অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ম্যান্ডেটরি। না দিলে হয়, সমস্যা নেই। এখানে অটো না, কবে থেকে স্টার্ট হয়েছে একটু আমাকে যদি কেউ বলেন। এই স্টেটমেন্টটা বিশাল বড় স্টেটমেন্ট, 18-21, এই দেখেন 31-12-31-2020, মানে 20 সালের কিছু ট্রানজেকশন, ডিসেম্বরের ট্রানজেকশন আছে, তাই না? এই যে দেখেন 20-এর কিছু ট্রানজেকশন, তারপরে এই যে 21, তার মানে 20-এর ডিসেম্বরের মাঝামাঝি থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু ডেটটাকে সেট করি, ধরলাম হচ্ছে আহ 10 তারিখ নিলাম। 10 ডিসেম্বর 2020 হুম, থেকে 13 জানুয়ারি 11 জানুয়ারি। তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা নিয়ে নিল। এবার আমরা কি করব, ব্যাংক ট্রানজেকশন প্যানেলে আসব। দেখেন ভাই, এবার এখন কি করব, লিংক অ্যাকাউন্টের পাশে আরেকটা কি আপলোড ফ্রম ফাইল। আচ্ছা, সেম ভাবেই সেম প্রসেসে আপনাকে যেতে হবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মানে আপনার যে ফাইলগুলো আছে সেটার ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে কিনা। আমরা সবাই মোটামুটি এক্সেল পারি, যোগফল বের করা, তাই না? যোগফল বের করা, সাম অপশনগুলো, এটাকে দিয়ে আপনারা চেক করে নিবেন যে আপনাদের এটা ঠিক আছে কিনা। ওকে, আমি একটা করে রাখছি আপনাদের জন্য। এটা হচ্ছে চ্যাট জিপিটি হেল্প দেওয়া। অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কটা কলাম ব্যবহার করছি একটু চেক করে আসতে হবে।
একটা কলাম। মানে ক্রেডিট কার্ডে আমি নরমালি কি করি, একটা কলাম ব্যবহার করি, মানে প্লাস মাইনাস দিয়ে। প্লাস মাইনাস দিয়ে ব্যবহার করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এবার আসেন আমি এন্ডিং ব্যালেন্সটাকে মিলাবো। আমার তাহলে ওপেনিং ব্যালেন্সটা কত ছিল ভাইয়া? 500। কি 500? 30,345.10 ছিল। হ্যাঁ, 1.18 বসলো না। মাইনাস 30,345.10। এখানে সব 21 সাল, তো 20 সালের হিসাব। ভাই আমি এখনো ইয়া করি নাই। অন্য অ্যাকাউন্ট থেকে ইকুয়াল টু দিলাম পুরো এক সাম। কমা দিব। আমি যোগফলটা বের করার চেষ্টা করতেছি। 31,083.42 না? এটা আমরা স্টেটমেন্টটা চেক করে আসি। 31,083.42, ঠিক আছে? এভাবে করে আমরা চেক করে নিতে পারি যে আমাদের এক্সেল শিটটাকে ঠিক করা আছে কিনা। আমি এটাই চেক করলাম, আর কিছু না। আচ্ছা, আমি একটা কলাম ব্যবহার করছি, তারপরে মান্থ, ডেট, ইয়ার, অ্যামাউন্টের কলামে অ্যামাউন্ট, সবকিছু ঠিক। যদি আমার রিভার্স না করতাম তাহলে আমি এখানে রিভার্স দিলেও কিন্তু কি রিভার্স হয়ে যেত। 14টা ট্রানজেকশন ডান। এই যে দেখেন আরেকটা প্যানেল, কিন্তু আসে না কেন? আসার জন্য এখানে ক্লিক করতে হবে ভাইয়া, তারপরে আসবে। বুঝাইতে পারছি? ওই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখন যদি ওয়েলস ফার্গোতে যেতে চান এখানে ক্লিক করতে হবে, তাহলে ব্লু কালার হবে। ব্লু কালার হইলে তখন বুঝবেন যে ওটা ওই প্যানেলে আছে। এবার আসেন রুল রুল বানাবো সেম ভাবে চ্যাট জিপিটি। হ্যাঁ, যেভাবে আছে ওইভাবে থাকুক প্রম্পটটা। আস্কিং তো একই সেম আস্কিং না। হুম, ভাই আরো ভালো আস্কিং আমি কয়েকটা স্টুডেন্টকে দেখছি আমার থেকে আরো ভালো আস্কিং করে তারা অ্যান্সার বের করছে, আরো ভালো অ্যান্সার করে। চেঞ্জ হয়ে যায় না আস্কিং একটু। ভাই আস্কিং তাকে যত সুন্দরভাবে ইয়ে করবেন সে তত সুন্দরভাবে আপনাকে অ্যান্সার দিবে। এটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট। দেখেন এটা দিয়ে কি আমরা একটা আইডিয়া পাচ্ছি, মানে ইনস্ট্যান্ট এই কাজটা করার জিনিসটা সে পুরোটা রিড করে আমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। ওকে, দেখেন এখানে অটো পে পেমেন্ট, তাই না? অটো পে, তারপরে কি আচ্ছা অটো পে, আপওয়ার্ক বেশি আছে, তাই তো? আপওয়ার্ক। আর আপওয়ার্কের এই ধরনের যদি কোনো ট্রানজেকশন পান, সেটা মোস্ট অফ দ্য টাইমই হবে হচ্ছে প্রফেশনাল ফি এবং কন্টাক্ট লেবার। আপওয়ার্কে যদি কেউ খরচ করে, আপনার এই প্রফেশনাল ফি অথবা কন্টাক্ট লেবারের জন্যই খরচগুলো করে, মানে তাদের চার্ট অফ অ্যাকাউন্টসই থাকে এটা। এই জন্য চ্যাট জিপিটি ওইভাবেই আর কি রিড করে। আচ্ছা আপওয়ার্ক, তাই না? তাহলে আমরা আপওয়ার্কের জন্য আসেন একটা রুল ক্রিয়েট করে ফেলি। সেম ভাবে চলে যাব কিসে, নিউ রুল। এটার জন্য আমরা একটা নাম দিই। নামটা কি দিতে পারি বলেন? আপওয়ার্ক, তাই না? আপওয়ার্ক। এটা মানি আউট ট্রানজেকশন। এই যে দেখেন, এবার আমি কার জন্য সিলেক্ট করতে যাচ্ছি, ব্লু বিজনেসের জন্য, তাই না? এই যে ব্লু বিজনেসটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা এটাই দিব ইনি। এখন আমি কোন প্যাটার্নে ম্যাচ করব? হ্যাঁ, কে বললো ভাই অ্যামাউন্ট এত সুন্দর? আগে দেখবেন ট্রানজেকশনটা আপলোড কিভাবে নিছে, সেইভাবে এরপরে ওটা দিয়ে করবেন। আপওয়ার্ক লেখা আছে এখানে, তাহলে আমরা ডেসক্রিপশন দিয়ে মিলাবো। যদি না থাকতো ব্যাংক টেক্সট। ওকে, আপওয়ার্ক। আচ্ছা, ট্রানজিশন টাইপ এক্সপেন্স, ক্যাটাগরি দিব হচ্ছে প্রফেশনাল, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। ওকে, পেইটা দিব হচ্ছে আপওয়ার্ক, পেইটা হচ্ছে আপওয়ার্ক, এটা আমাদের সাপ্লায়ার হিসেবে থাকবে। ট্যাক্সটা হচ্ছে নো ভ্যাট, সবকিছু ঠিক আছে, সেভ। এবার আমি ব্যাংক ট্রানজেকশনে চলে যাই, রিলোড দিই।
ওকে, ব্যাংক ট্রানজেকশনে চলে যাব। দেখেন নিয়ে নিছে না, যেগুলো যেগুলো নিয়ে নিছে জাস্ট সিলেক্ট করবেন, এক্সক্লুড করলে চলে যাবে, সেটা বাদ হয়ে যাবে। আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। চলে গেছে, 9টা আছে এখন। এখন এবার আসেন 174 আর 6, আর কোনো কি রুল ক্রিয়েট করা যায় দেখেন তো। অটো পে এর জন্য একটা দেওয়া যায় তাই না, অটো পে 513 আর 118। 513 কই, 513 118 এগুলা কি আপনার ক্রেডিট কার্ড পেমেন্ট না। এই সিলেক্ট করে কি করব, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। ঠিক আছে, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্রম কোন ব্যাংক থেকে দিচ্ছেন, ধরে নিলাম ওয়েলস ফার্গো, মানে যে কোনো একটা ব্যাংক তো দিতে হবে আপনাকে তাই না। আচ্ছা, আর সাপ্লায়ারের নাম কি, থ্যাংক ইউ। ওকে, অ্যাড করে দেব। দেখেন এটাও নীল কালার হয়ে গেছে কেন, কারণ কি এটা ওই সিমিলার প্যাটার্নে, মানে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট আকারে নিয়ে নিয়ে নিচ্ছে, তাই তো। অ্যাড করে দিলাম। তারা রুল ক্রিয়েট করার কথা বলতেছে, আমি কিছু করব না। এরপরে আসেন এক এক করে আমরা ইয়া করি। 140.92, এটা হচ্ছে ইউটিলিটিজ এক্সপেন্স। কি হিসাবে আছে, ইউটিলিটিস টেলিফোন আছে। আচ্ছা, মোবাইল ফোন যেহেতু তাহলে টেলিফোনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই, বা আপনারা যদি চান চার্ট অফ অ্যাকাউন্টস আবার নতুন করে ক্রিয়েট করতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আর নিব না, অ্যাড করে দেব। তারপর 2 পয়েন্ট সামথিং, সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল সার্ভিস নাকি, ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনে যাবে এটা তাই না, ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনে, সফটওয়্যার সার্ভিস যেটা সেটা ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনে চলে যায়। তারপরে হচ্ছে সফটওয়্যার সাবস্ক্রিপশন 74.6, এটা সাবস্ক্রিপশনে যাবে, দুইটাই সাবস্ক্রিপশনে ঠিকঠাক আছে, তারা ঠিকঠাক মতো ক্যাটাগরাইজেশন করছে। নো ভ্যাট, এটাকে দিলাম নো ভ্যাট, এটা অ্যাড। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে 147.22 ইন্স্যুরেন্স, তাই না। হ্যাঁ, মোটর রানিং এক্সপেন্স। আচ্ছা, আমার ইন্স্যুরেন্স আছে কিনা, ইন্স্যুরেন্স থাকলে বেটার হয়। এই যে ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্স দেবে। তারপরে হচ্ছে 79, ইউটিলিটিস, তাই না। ইউটিলিটিস নামে কিছু আছে কিনা একটু চেক করি। ইন্টারনেট আর কেবল না, হ্যাঁ, ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনে দেওয়া যেতে পারে, ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশনে কি দেওয়া যেতে পারে, সমস্যা নাই। আমি দেখি সাবস্ক্রিপশন আছে, তাহলে সাবস্ক্রিপশনে দিয়ে দেব। লাস্টেরটা হচ্ছে 22.95। কমিউনিকেশন আর ভার্চুয়াল রিসিপশনিস্ট সার্ভিস, কম্পিউটার রানিং কস্ট, রিসিপশনিস্ট সার্ভিস। অপারেটিং চার্জ দিয়ে দিই, ওকে। কত আছে, 31,083.42 না, দেখেন তো আছে কিনা 31,083.42। ওকে, এবার একটু আমরা ইয়াতে চলে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে যা দেখি আমাদের আপডেট নিছে কিনা, তাহলেই বুঝবো তারা আমাদের সাথে সায় দিয়েছে কিনা। হুম,
নিয়ে নিছে, তাই না? এবার আসেন রিকনসিলেশনের পালা। অ্যাকাউন্টের নাম্বারটা সিলেক্ট করবেন, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, 30,000 বিগিনিং ব্যালেন্সটা তো আছেই। এবার এন্ডিং ব্যালেন্সটাকে সিলেক্ট করে নিয়ে আসেন। ওকে, কবে থেকে? ক্লোজিং ডেট হচ্ছে 1/27/21, তাই তো? এক 27/21 স্টার্ট রিকনসিলেশন। ডিফারেন্স কি? 0। ফিনিশ নাও। এবার রিপোর্ট করে দেখবেন, সেম ভাবেই হাইপারলিংকে ক্লিক করলেও রিপোর্টটা কি পেয়ে যাবেন। ক্লিয়ার? এভাবে করে প্রত্যেকটা কাজ করে আমাকে সাবমিট করবেন। আচ্ছা, এরপরে আসেন, আপনাদের ফাইলে কিন্তু আরো ক্রেডিট কার্ড আছে। পেপাল, ওকে, ব্রেক নেবেন? আচ্ছা, ওকে, এখন আমরা দেখব পেপাল রিকনসিলেশন। ঠিক আছে, পেপাল রিকনসিলেশন। এখন পেপালটা কি? পেপালটা আমরা মোস্ট অফ দ্য পার্সনই জানি, সেটা হচ্ছে মানে আর কি ওয়ার্ল্ড ওয়াইড যেটা কি পেমেন্ট মেথড, তাই না? পেপাল বাংলাদেশে মানে আর কি এখন পর্যন্ত আসে নাই, কিন্তু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে এই পেপালটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এখন আপনাকে বিশাল বড় পেপালের একটা ফাইল দেওয়া হবে, এটা হচ্ছে পুরো একটা পেপালের ফাইল। এখন এই পেপালটাকে, পেপাল যখন কেউ করে তার মানে সেখানে কারেন্সি কয় ধরনের থাকে বলেন তো? কারেন্সি বেসিক্যালি কয় ধরনের থাকে? আচ্ছা, কারেন্সি হচ্ছে 3 ধরনের থাকে। কারণ হচ্ছে, আচ্ছা, কারণ হচ্ছে পেপাল কারা ইউজ করে? যারা ই কমার্স বিজনেস করে বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে তারাই তো, তাই না? যাদের বিভিন্ন দেশের সাথে ট্রানজেকশন থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন কারেন্সি নিয়ে কাজ করবেন? কারেন্সিটা কোনটা নিয়ে কাজ করবেন? যেরকম এটা একটা ফাইল, তার ভিতরে কি আছে? ইউএসডি আছে, ক্যাড আছে, তাই না? হ্যাঁ, ইউএসডি আছে, ক্যাড আছে, মানে আর কি বিভিন্ন ধরনের আছে। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? অবশ্যই হোম কারেন্সি নিয়ে। ঠিক আছে, হোম কারেন্সি নিয়ে কাজ করবেন। এমন যাতে না হয় যে আপনি অন্য কারেন্সিতে। এখন অন্য কারেন্সিতে তাহলে আমরা কাজ কেন করব না, এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমি যখন হোম কারেন্সি নিয়ে কাজ করছি, তখন তো কনভার্সন রেটে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে বাইরের যেটা ফরেন কারেন্সি যেটা ছিল বা মাল্টি কারেন্সি যেটা ছিল। তাহলে তো আমাকে ঘুরে আবার সেই জিনিসটাকে করার প্রয়োজন নাই। তাহলে আমার দরকার কি? শুধুমাত্র হোম কারেন্সিটুকু প্রয়োজন। কথা বুঝাতে পারছি? মানে হোম কারেন্সি যতটুকু আছে ততটুকু। এখন এটা আপনাদেরকে, ফাইলটাকে আমি ডাউনলোড করি আগে। হয়ে গেল। ফাইলটাকে আমি আগে একটু ডাউনলোড করে নিই। এক্সেল ফাইল ডাউনলোড করি। এটা হচ্ছে বেসিক্যালি ফাইল, ডোন্ট সেভ। ওকে, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? ডাটাকে সর্টিং করতে হবে, তাই না? হোম কারেন্সি গুলোকে রাখতে হবে। ফিল্টার ইউজ করবেন সবাই। ফিল্টার ইউজ করে মানে আর কি আমরা কি করব? শুধু কি ইউএসডি রাখবো, তাই তো? শুধু ইউএসডি রেখে আমরা সিলেক্ট করব। দেখেন কমে গেছে না? ইউএসডি রেখে সিলেক্ট করাতে কি কমে গেছে। এখন আসেন বাকিটা যেটা প্রশ্ন,
এখানে বলেন তো ওপেনিং ব্যালেন্স কত হবে? স্টার্ট হয়েছে কবে? 2/12/2021, তাই তো? আচ্ছা, এখানে দুইটা অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে গ্রোস অ্যামাউন্ট, একটা হচ্ছে ফি, একটা হচ্ছে নেট অ্যামাউন্ট। তাহলে বলেন আমাদের ব্যালেন্সটা আমরা কোনটা কাউন্টিং করব, গ্রসটা কাউন্টিং করব না নেটটা কাউন্টিং করব? ফি তো আমাদেরকে অবশ্যই নিতে হবে, তাই না? পেপালের ফি কি করতে হবে, আপনাকে নিতে হবে। তাহলে কোনটা নিব বলেন, কোন অ্যামাউন্টের কলাম নিব? সাউন্ড এত কম কেন ভাইয়া? কেন? ফি যদি আপনি নেন তাহলে আপনাকে নিতে হবে কি ভাই? সোজা হিসাব, বিকাশে আপনার কাছে 1500 টাকা আছে। তো এখন বলা হলো যে মানে আর কি, আগে যদি কোনো টাকা না থাকে, ধরেন আগে ছিল 500 টাকা, তাহলে এখন গিয়ে কত হয়েছে? 2000 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স কত? ওপেনিং ব্যালেন্স 2000 কি হয়? 500 তো, তাই না? এখন এখানে নেট অ্যামাউন্ট কত? 14। ফি 99 হয়ে টোটাল কত? গ্রোস অ্যামাউন্ট কত হয়েছে? 1499। তাহলে আপনাকে কোনটা নিতে হবে? নেট আর কি ফি এর কলামটা নিতে হবে। তাহলে ওকে। আচ্ছা, এরপরে এটা গেল আমার বিগিনিং ব্যালেন্স। আরেকটা আমরা আরেকভাবে চেক করতে পারি, এই যে দেখেন ব্যালেন্সের একটা লাস্টের কলাম আছে না, 1499। একটু আগে যে উদাহরণ দিলাম, এখন আছে আপনার কাছে 2000, ঠিক আছে? 2000। তাহলে যদি আপনার ট্রানজেকশন হয় যদি 1500, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স কত? 500। ঠিক একইভাবে এই যে ব্যালেন্সের কলাম দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই লাস্টে কি জিরো আছে, তার মানে এন্ডিং ব্যালেন্স কি জিরো। এবার আসেন আমার কি কি লাগবে কি কি লাগবে না। এই যে টাইম, টাইম জোন, এগুলো কি আমার লাগবে? ধরে ডিলিট করে দেন। ওকে, তারপরে স্ট্যাটাস কারেন্সি লাগবে না, ডিলিট। তারপরে গ্রোস অ্যামাউন্টও কি, এখানে অনেক রুলস অ্যাপ্লাই করা ছিল সম্ভবত। আচ্ছা, ট্রানজেকশন আইডির প্রয়োজন নাই, শিপিং অ্যাড্রেসেরও দরকার নাই, তারপরে হচ্ছে অ্যাড্রেস স্ট্যাটাস প্রয়োজন নাই, তারপরে আইটেম আইডি, শিপিং, ইন্স্যুরেন্স, ট্যাক্স, এগুলো কোনোটাই আমার লাস্টে কি আর প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। বাস, ব্যালেন্সও ডিলিট, কান্ট্রি কোডও ডিলিট, নোট তাও ডিলিট। আচ্ছা, তাহলে আমার কাছে কি কি রইলো? প্রথম থেকে যদি আসি, টাইপ, নেম, গ্রোস, ফি, নেট, তাই না? আচ্ছা, ফিল্টার গুলোকে একটু স্যার এখানে তো কারেন্সি ছিল দুইটাই, আমরা তো কিন্তু ইউএসডি আনলাম। অবশ্যই ইউএসডি। না না, হোম ফরেন কারেন্সিটা আসবে না, ঠিক আছে? ফরেন কারেন্সিটা এখানে শো করবে না। ওকে, এরপরে আসেন এই যে নেম, টাইপ, তারপরে হইতেছে টাইটেল, এগুলো সবগুলা কি করব আমরা একটা কলামে নিয়ে যাব। কথা বুঝাতে পারতেছি? সবগুলা কি করব, একটা কলামে নিয়ে চলে যাব। আপনাদের জন্য একটা ফাইল করে রাখছি। আচ্ছা, এটাকে একটু বাইরে নিয়ে আসি। এটা হবে না, কারণ হচ্ছে সেভ, কারণ ওপেন ছিল যে, ওই জন্য নিচ্ছে না। আচ্ছা, দেখেন ফাইলটাকে সবগুলাকে আমি কি করছি, ডেসক্রিপশন কলামে নিয়ে আসি। কিভাবে কিভাবে বলেন, কেউ আমাকে আইডিয়া দেন যে এই প্রত্যেকটা কলাম আমরা যে পেপালের জন্য কলামটা রেডি করব বা রেডি করার চেষ্টা করতেছি, তাহলে এটা কিভাবে করব বলেন, কেউ আইডিয়া দেন।
যারা এক্সেলে কাজ করছেন, নেম টাইপ আইটেম টাইটেল এগুলো কিভাবে কাজ করব বলেন? এক্সেলে কাজ করেন না কেউ? 3টা কলামের লেখা একটা কলমে আনবো কেমনে ভাই? সুলতান ভাই কিছু বলেন। করে নেবো। এরকম কাজ কেউ করেন না আজ পর্যন্ত ইহ যাবৎকালে? হ্যাঁ, তিনটাকে এমন একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে যেটা দিয়ে আপনার কি হবে, এক জায়গায় চলে আসবে। কলাম থেকে যোগ করে হুম, অ্যামাউন্ট বলো, আমি আপনাদের কাছে সাজেশন চাচ্ছি। মামুন ভাই কই গেছেন? মসজিদ থেকে আসলাম আচ্ছা আচ্ছা, ফোনে একটা কলাম একটা কলাম আসবে কি শর্ট পাইলট করে বলতে একটা কলাম কি কম দিয়ে যায় পাইলট করতে হবে। কেউ বলেন আমাকে। মনে হয় এই তিনটে কলাম কলাম পিছনে রাফি। স্যার কখনো করিনি। হ্যাঁ, আমি তো করিনি স্যার। কি বলে? জি স্যার। এখন পর্যন্ত করা হয় নাই? না স্যার। ওকে, আচ্ছা সবার আগে তাহলে এক কাজ করি, আমি টোটাল জিনিসটাকে কপি করে নিয়ে যাই। হ্যাঁ, কপি করে আমি একটা সবকিছু সর্টিং করা শেষ, বা এই ফাইল থেকে আবার নিই, দাঁড়াও আমি আবার জিনিসটা প্রসেসটা সম্পূর্ণটা শুরু থেকে দেখাচ্ছি। প্রথমে যে ফাইলটা আপনাদেরকে দিব সেই ফাইলটা আগে ডাউনলোড করে নেবেন, পুরো এক্সেলের যে শিটটা। ডাউনলোডে এক্সেল। ওকে, এখন এক্সেলে ডাউনলোড কমপ্লিট। আমি নতুন করে একটা ফাইল নিব, নিউতে যাব, মাইক্রোসফট এক্সেল, এখানে দিব হচ্ছে পেপাল। ওকে, এটা আমি ইয়ে করব। আচ্ছা, এটাকে অন করি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার নতুন করে একটা এক্সেল শিট নিলাম। এবার আসেন, আমি যে ফাইলটা আপনাদেরকে সাথে শেয়ার করছি সে ফাইল থেকে ডাটাগুলোকে কপি করে আনেন, বা এখান থেকে আমি কিছুটা সর্টিং করে নিব, শুধু ইউএসডি নিব। অন্য মাল্টি কারেন্সিতে করা যা কথা, না করাও একই কথা। ঠিক আছে, কপি করে নিলাম, টোটালটা কপি করে নিয়ে এসে আমি নতুন করে একটা এক্সেল শিটে পেস্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আপনার টাইম জোন লাগবে না, কি করব, বাদ দিয়ে দিব। নেম লাগবে, টাইপ লাগবে, তারপর স্ট্যাটাস কারেন্সি দুটো কি করব, ডিলিট করে দিব। তারপরে হচ্ছে গ্রস অ্যামাউন্ট, ডিলিট। ওকে, ট্রানজেকশন, ট্রানজেকশন শিপিং অ্যাড্রেস, এগুলো সবই ডিলিট। তারপর হচ্ছে কি আইটেম টাইটেলটা রাখবো, আইটেম আইডি, আচ্ছা আইটেম টেবিল, ফি নেট, এগুলাকে ডিলিট করে দেব। আর আমার বাকি রিসিপ্ট কোনো কিছু এগুলো দরকার নাই, ডিলিট। ওকে, এবার আসেন আমরা এই অংশটুককে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আমি চাচ্ছি নেম, টাইপ এবং আইটেম টাইটেল তিনটা কলামকে আমি একসাথে একটা কলামে আনবো। এখন যারা যারা এক্সেলে অনেকদিন ধরে কাজ করেন তারা মোটামুটি এক্সপার্ট হওয়ার কথা ছিল। আমরা নতুন করে একটা কলাম নিব, ইনসার্ট, সরি এখানে না, এই কলামের বামে একটা কলাম এক্সট্রা করে নিব। ঠিক আছে, এটাকে কি দিতে হবে, আমাকে ইম্পোর্ট করতে গেলে কি লাগবে, কি ডেসক্রিপশন লাগবে না, ডেসক্রিপশন, তাই তো, ডেসক্রিপশনই তো লাগবে। এখন ডেসক্রিপশন কলামে এই নেম টাইপ আর হইতেছে আইটেম টাইটেল এই তিনটাকে একসাথে আমি রাখার চেষ্টা করব। তাহলে এটার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করবেন, ইকুয়াল সাইন দিবেন, CON, CONCATE, কনক্যাটানেট।
আচ্ছা, বড় হাতের দি, CON CATENA কনক্যাটানেট। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কি প্রথম কলাম সিলেক্ট করলাম, কমা দিব। আপনি চাইলে যদি তিনোটা লেখার মধ্যে গ্যাপ আনতে চান তাহলে একটা স্পেস দিবেন, ঠিক আছে? স্পেস দেওয়ার পরে ডাবল কোটেশন, আবার কমা দিব, আবার টাইপের কলাম সেম ভাবে কমা দিব, তারপরে হচ্ছে স্পেস দিয়ে ডাবল কোটেশন। এটা দেওয়ার অর্থ কি, আপনি একটা করে কি করতেছেন, গ্যাপ দিচ্ছেন। হ্যাঁ, তারপরে কোন কলাম, এই কলামটা, ঠিক আছে? দিয়ে এন্টার দেন, দেখেন তো এক লাইনে কি আসছে, মেল চিপ, এটা আসছে না? এখানে লাস্টের লাইন নাই। এখন আমি এটাকে ধরে জাস্ট সিলেক্ট করে দেব, দেখেন ম্যাজিকের মতো সব লেখাগুলো কি এখানে, এই দেখেন প্যাডেল মার্কেট লিমিটেড আসছে, তারপর প্রি অ্যাপ্রুভ পেমেন্ট আসছে, তারপর বিল ইউজার পেমেন্ট, এই যে লাস্টে গিয়ে লাস্টের কলামটা কি ছিল, আই সেট ইয়ারলি, এই যে দেখছেন প্রো ইয়ারলি আসছে না? তাহলে আমি তিনটা কলামকে কি করলাম, একসাথে আমি একটা জায়গায় নিয়ে আসলাম। আপনারা চাইলে টাইপ করে করে আনতে পারেন, আমি আমার টেকনিকটাই দেখালাম। এখন কি করব, তিনটা কলাম যদি ডিলিট করে দিই ভাই, তাহলে কি থাকবে আমার এই ফর্মুলাটা? থাকবে না। এখন এই জন্য কি করবেন, কপি করতে হবে, না কপি করে পেস্ট ভ্যালু দিতে হবে, পেস্ট ভ্যালু দিয়ে দিলাম, কপি করে কি পেস্ট ভ্যালু দিলাম। এখন ওগুলো যদি আমি ডিলিট করে দিই আমার কি কোনো সমস্যা নাই, কারণ আমরা সবাই জানি কপি করে পেস্ট করলে সে কলাম আর কি সূত্র সমস্যা হয় না। আচ্ছা, তাহলে আমার কি মোটামুটি শেষ। এবার এই যে ফি গুলার জন্য কি করব জানেন, এখান থেকে ডেট গুলাকে কপি করব, কপি করলাম, নিচে এসে ডেট গুলাকে পেস্ট করব। কেন গ্যাপ দিব ভাই? এবার এটাকে ডিলিট করে দেব। হ্যাঁ, তাহলে এক কলামে কি সব চলে আসছে না? এখন এটার নাম কি, পেপাল ফি না? এগুলা কি পেপাল ফি ছিল তো, প্রত্যেকটা কি ফির জন্য ছিল না? এবার এখান থেকে ধরে জাস্ট ড্র্যাগ করে দেন, বাস পেপাল ফি চলে আসছে, রেডি। এবার যেগুলা জিরো আছে সেগুলোকে ধরে জিরো গুলাকে ডিলিট করে দেন, কারণ জিরোর কোনো কাজ নাই। ডিলেট, সরি, ডিলেট, এটাও ডিলেট। বিশাল বড় ফাইল থেকে আমার কি একটা ফাইল রেডি না? হ্যাঁ, এখানে এটা কি অ্যামাউন্টের কলাম, অ্যামাউন্ট। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি এটা কি করি, একটু বর্ডার দিয়ে দিই, এই যে আমার ফাইল কি রেডি। বিশাল বড় ফাইল ছিল না, সেখান থেকে ছোট করে নিয়ে আসলাম। কথা বুঝাইতে পারছি? তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, যখনই পেপাল নিয়ে কারো কাজ করতে যাবেন অবশ্যই মনে রাখতে হবে তার হোম কারেন্সি নিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? অন্য কারেন্সি না, অন্য কারেন্সি করা যে কথা, না করাও একই কথা, কারণ ওটার ইম্প্যাক্ট অলরেডি আপনার হোম কারেন্সিতে পড়ে গেছে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনোদিনও বলবে না যে ফরেন কারেন্সির ইয়ে করে দাও, অবশ্যই আপনার যে অ্যাকাউন্টে যে কারেন্সি ব্যবহার করেন সেই কারেন্সিরই আপনাকে রিকনসিলেশন করতে হবে। তো এখন ঠিক একইভাবে আপনারা এবার কি করবেন, আমার তো ফাইল রেডি, ওই যে ব্যাংকের মতো, আমার কাজ কি সর্বপ্রথম বলেন তো, সর্বপ্রথম কাজ কি ছিল, কি চার্ট অফ অ্যাকাউন্টস করা, তাই না? সর্বপ্রথম কাজ হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস করা। চার্ট অফ অ্যাকাউন্টস এর ব্যালেন্স গুলাকে নিয়ে এসে তারপরে কি আমরা আপলোড কোথায় দিব বলেন, ব্যাংক ট্রানজেকশনে এসে এই ফাইলটাকে আপলোড দিতে হবে, তাই না? এই যে এখান থেকে কি আপলোড ফ্রম ফাইল, গিয়ে আমাকে এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে কি করতে হবে, আপলোড করতে হবে। তারপরে সেম ভাবে
চ্যাট জিপিটির হেল্প নিয়ে বা নিজেরা করে আপনার কি করবেন, ট্রানজেকশন গুলাকে কি ক্যাটাগরাইজেশন করবেন, ক্যাটাগরাইজেশন করে রিকনসিলেশন করবেন সেম ওয়েতে। আমি শুধু ফাইলটাকে কিভাবে সাজাইতে হয় সেটা আমি দেখালাম, বাকি প্রসেস গুলা নিজেরা করবেন। ওকে, আচ্ছা, আজকের টপিক আপাতত পক্ষে শেষ হয় নাই, কিন্তু বাস্তবিক অর্থে শেষ। এই দুইটা টপিক আমি এক্সট্রা করে দেখাই স্টুডেন্টদেরকে। শুভ ভাই, আপনার ল্যাপটপটা অন করেন। আমরা সবাই কাজ জানি ভাই, এই সেক্টর যারা আসে মোটামুটি সবাই অ্যাকাউন্টিং এর কিছু না কিছু হাতুড়ি বিদ্যা নিয়ে হলেও আসে, তাই না? হাতুড়ি বিদ্যা তাদের ভিতরে থাকেই, এটা নিয়ে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটাই তারা জানে না। আমি যদিও ভিডিও করে রাখছি এটার জন্য, কিন্তু তারপর প্র্যাকটিক্যালে আমি কাজটা দেখানোর চেষ্টা করব। মানে কিভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাক্সেস নিবেন কাজটা করার জন্য, কুইকবুকস অনলাইনে কাজটা করার জন্য কিভাবে আপনি অ্যাক্সেসটা নিবেন। ওপেন করছেন ভাই? আচ্ছা, এটা এটা কি নাম? অ্যালার্গেন সোহান 50, তাই না? এটা কি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এই ক্লায়েন্ট আমাকে কি করবে, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে সে আমাকে ইনভাইট করবে। ঠিক এই শুভ ভাই ওনার অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাক্সেসটা দিবে। কিভাবে দেখেন, ক্লায়েন্ট অনেক সময় বুঝবে না, তাকে বলবেন যে আপনি নেভিগেশন প্যানেল থেকে কোথায় যাবেন, মাই অ্যাকাউন্টেন্ট অপশনে যাবেন, গিয়ে জিমেল নাম্বারটা দিতে হবে, মানে আপনার অ্যাকাউন্টেন্ট যেটাতে আপনার ওই যে কুইক বুকসের যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আছে না যেটাতে, সেটা দিতে হবে। এই যে অ্যাক্সেস নেওয়ার জন্য এই যে এবার অ্যাকাউন্টটা আপনার জরুরি। হ্যাঁ, আমি শুভ ভাইকে আমার অ্যাকাউন্ট দিব, যেখানে আর কি অ্যাক্সেস দেওয়ার জন্য। ওয়াইফাই পাসওয়ার্ডটা নাই? আচ্ছা, কারো কাছে কি ভিজিবল আছে মোবাইলে? আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, এক মিনিট। এটা অনেকেই দেখায় না, আমি এটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। আমি আজ পর্যন্ত কাউকে পাই নাই যে তারা এভাবে দেখায় যে ফ্রি অ্যাকাউন্টেও কিন্তু অ্যাক্সেসের বিষয়টা বোঝানো যায় যদি সদ ইচ্ছা থাকে কারো। দিচ্ছি আমি, একটা মিনিট। এই যে নেন, পাসওয়ার্ডটা নেন, বলুন। স্ক্যান করা এই যে, আচ্ছা, তাহলে মাই অ্যাকাউন্টেন্ট ভার্সনে যান। আপনাকে আমি একটা আমার ওকে, আপনার কি ওপেন করা আছে ল্যাপটপে? হোয়াটসঅ্যাপ? হ্যাঁ আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে, মেসেঞ্জার নাই? হ্যাঁ মেসেঞ্জার আচ্ছা, মেসেঞ্জার হলে আমার জন্য বেটার হয়। আমি কি ওই যে কুইকের ভার্সন যেটা ওটা হ্যাঁ, ওটা না, একটা কোম্পানি ভার্সনে ওপেন করেন যেটাতে আপনি প্র্যাকটিস করতেছেন। যেটা ঠিক আছে, যেটাতে প্র্যাকটিস করতেছেন সেটাতে ওপেন করেন। মেসেঞ্জার অন করা হচ্ছে দিয়ে দিছি, দেখেন মেসেঞ্জারে। ঠিক একইভাবে মানে ক্লায়েন্টকে আপনার কি করতে হবে, এভাবে আপনার যেটাতে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন আছে সেটা দিতে হবে। আমি এই যে মেলটা দিলাম সেটা কি আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটাতে আছে? অবশ্যই আমারটা ক্লায়েন্টকে দিয়ে সেটা দেবো। হ্যাঁ, সেই যাতে আমাকে অ্যাক্সেস দিতে পারে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভার্সনটা। হ্যাঁ, এই যে মাই অ্যাকাউন্টেন্টে যান, মাই অ্যাকাউন্টেন্টে গিয়ে এই ইমেলটা ওইখানে দেন, দিয়ে আমাকে ইনভাইট পাঠান। মাই অ্যাকাউন্টে হুম,
হ্যাঁ, কোড নাম্বার দিতে হবে অবশ্যই, এটা সিকিউরিটি আছে না, আপনার ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। হ্যাঁ, বাস্তবিক অর্থে তাই ঘটে, এভাবেই আসে। দেন কোড নাম্বারটা দেন, দিয়ে ইনভাইট পাঠান। তাহলে তখন কি আমার মেইলে, মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যে আছে তার মেইলে একটা কি যাবে, ইনভিটেশন যাবে। ওকে, এই যে দেখেন অ্যালার্গেন শুভ আসছে না ইনভিটেশন, আমি এটা কি করব, অ্যাকসেপ্ট ইনভাইট করব, দেখেন। হ্যাঁ, এই যে আমার যেটা মানে আর কি মূল ইয়ে ছিল সেটা আমি কন্টিনিউ করব। আমি আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করতেছি। ইউ আর অল সেট, মানে আমার সকল কি ঠিকঠাক আছে। এখন আমাকে রিডাইরেক্ট করে, এখন আমি কি অ্যাকাউন্টেন্ট, উনি কে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। দেখেন আমি এখন কোথায় খুঁজে পাবো, এই যে আপনারাও এইভাবে করে খুঁজে পাবেন, এই যে গো টু কুইক বুকস এর পাশে ড্রপ ডাউন থেকে এখানে অ্যালার্গেন শুভ পাই, SHUVO, এই যে অ্যালার্গেন শুভ 5010, তাই না। এটাতে যখন ক্লিক করব দেখেন আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে তার কোম্পানিতে নিয়ে যাবে, কারণ উনি আমাকে ইনভাইট পাঠাইছে ওনার ওইখানে গিয়ে কাজ করার জন্য। এই যে দেখেন, দেখছেন, এই যে এখানে কি লেখা, অ্যাকাউন্টেন্ট, যদিও এটা ব্ল্যাক ব্যানার, তাও এখানে লেখা কি অ্যাকাউন্টেন্ট, মানে উনি আমার ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস প্রদান করছে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার। বাস্তবিক অর্থে আপনার ক্লায়েন্টও ঠিক এইভাবেই আপনাকে অ্যাক্সেসটা দিবে, অ্যাক্সেসটা নিবেন, নিয়ে তার অ্যাকাউন্টে, এখন আমি ওনার এখানে সকল ধরনের অ্যাক্সেস আমি পেয়ে গেছি। কথা বুঝাইতে পারছি? এটাই হচ্ছে মানে অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং নিতে হয়। এর কোনো রেস্ট্রিকশন করা যায় না। রেস্ট্রিকশন না, মাই অ্যাকাউন্টেন্টের রেস্ট্রিকশন নাই। আপনি অ্যাকাউন্টেন্ট তাকেই তো নির্বাচন করছেন যে আপনার ইয়ে থাকবে, ঠিক আছে। মাই অ্যাকাউন্টেন্টে কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা, উনি চাইলে আমাকে রিমুভও করে দিতে পারে ওনার ওইখান থেকে, ওটার জন্য সমস্যা নেই। ওনার অন থাকতে হবে তো অবশ্যই, ওটা দিয়ে হ্যাঁ, এবার আসেন কিভাবে টিম মেম্বার অ্যাড করতে হয় ভাই, সেটা আমরা দেখব। ধরেন আপনার কোনো একটা প্রজেক্টের কোনো কারণে কাজ হয়েছে, কাজ আপনি পাইছেন, সেই কাজটা আপনি চাচ্ছেন যে আপনার সাথে আরেকজনকে একসাথে করে নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন, তাই তো। অবশ্যই আপনার ক্লায়েন্টের পারমিশন লাগবে, কারণ পারমিশন ছাড়া আপনি ওই অ্যাকাউন্টে টিম মেম্বার অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে লিগ্যাল ওয়ে যেটার কথা বললাম, ঠিক আছে। মানে আপনিও একসাথে ক্লায়েন্টের ইয়াতে অ্যাকাউন্টে অ্যাড হইলেন, আরেকজনও এট এ টাইম অ্যাড হয়ে গেল, বুঝাইতে পারছি। এটা হচ্ছে লিগ্যাল। তখন ক্লায়েন্ট বুঝবে যে না আপনার কাজ করতেছেন, আপনার মেম্বারও কতটুকু কাজ করতেছে। ওকে, এখান থেকে কই বছর এখানে, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন, আমি এখান থেকে টিম মেম্বার অ্যাড করব। এই যে টিমে গেলাম, টিম মেম্বারের রেস্ট্রিকশন করা যায়। এই যে টিমে গেলাম, টিমে একটু রিডাইরেক্ট হোক, এখান থেকে অ্যাড ইউজার, দেখেন প্রাইমারি অ্যাডমিন দেখাচ্ছে, কারণ এই অ্যাকাউন্টটা কার, আমার না, এই জন্য প্রাইমারি অ্যাডমিন দেখাবে। এখন অ্যাড ইউজারে যাব, অ্যাড ইউজারে যাওয়ার পরে এখান থেকে ভাইয়ের ফার্স্ট নেম যেন কি, রাশেদ ভাই, RAHRAS বি, হ্যাঁ রাশেদুল, লাস্ট নেম কি HASAN। আচ্ছা, আপনার কুইক বুকস এর ইমেলটা মেসেঞ্জারে দেন, আমার মেসেঞ্জারে দেন। দিছেন, কপি করে নিয়ে ওখান থেকে পেস্ট করে দেন। আমি এবার এখান থেকে কপি করব, কপি করে
পেস্ট করব। এবার আসেন তাকে আমি কি হিসেবে রোল দিব। যদি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিই মানে কি, সে আমার পুরো অ্যাকাউন্টটা দেখতে পাবে, সব ঘাটতে পারবে, ইভেনলি সে আমাকে বেরও করে দিতে পারে অ্যাকাউন্ট থেকে। তারপর স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, সে শুধুমাত্র কিছু জিনিস দেখতে পারবে। তারপরে হচ্ছে কোম্পানি অ্যাডমিন, মানে উইদাউট পেরোল, বিভিন্ন ধরনের সে কাজগুলো দেখতে পাবে। আমি আপাতত তাকে নো অ্যাক্সেস দিলাম। এখান থেকে পারমিশন তাকে দেখতে পাবেন, সে কি কি অ্যাক্সেস পাবে কি কি পাবে না, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এখন তাকে যদি আমি সেন্ড ইনভাইট করি, আপনার মেইলে একটা ইনভিটেশন চলে গেছে, ঠিক একটু আগে আমার কাছে যেরকম আসছে। এটা সার্ভের কথা বলতেছে, গেছে মেইল গেছে। হ্যাঁ, মেইলটাকে একটু ইয়ে করেন, অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করে কি রিডাইরেক্ট করতেছে না? আমার ইউজার আইডি পাসওয়ার্ড সব চাই। হ্যাঁ, দেন ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে দেন। দিছেন? হ্যাঁ, you are all set. হ্যাঁ, একটু ওয়েট করুন। Process that. হ্যাঁ, আসলে আমাকে একটু দেখান। এই যে আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখি একটু উঁচা করেন ল্যাপটপটা। হ্যাঁ, ওই বাকিদেরকে দেখান। দেখেন আমার এখানে কিন্তু বাম পাশে অনেকগুলো প্যানেল না, ওনার এখানে অল্প কটা প্যানেল। কেন? কারণ আমি তাকে কোনো অ্যাক্সেসই দিই নাই, শুধুমাত্র কিছু দেখার জন্য দিছি। ঠিক আছে, এইভাবে করে রোল গুলাকে আপনি সেট করে দিতে পারেন অ্যাজ এ টিম মেম্বার হিসেবে। হ্যাঁ, প্লাস নিউতে ক্লিক করে দেখান কয়টা অপশন আসে। তো অনেক বেশি। তো অবশ্যই বেশি থাকবেন, অ্যাকাউন্ট কার, আমার না। আমাকে এই ওরাটাতে এখানে কয়টাই দিচ্ছে। না, কারণ আমি তাকে ওই কয়টা দেখার জন্য অ্যাক্সেস দিছি। কি কি অপশন আসছে প্লাস নিউতে প্লাস কিন্তু দুইটা আসে। দেখেন, ওই যে পিছন ভাইদেরকে দেখেন, মিলায় হচ্ছে রিভিউ। একটু উঁচা করে দেখান ভাই। এটা দেখেন, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে ড্যাশবোর্ডের বুঝতে পারছি, আমি তাকে শুধুমাত্র কোনো অ্যাক্সেস দিই নাই, দেখার জন্য দিছি, সে কিছু করতে পারবে না। এই নাম দেখবে। হ্যাঁ, এখন এখান থেকে চাইলে আমি এডিট করতে পারি, চাইলে তাকে ডিলিটও করে দিতে পারি। এই যে ভিউ ইউজার অ্যাক্টিভিটি, মানে উনি এই অ্যাকাউন্টে ঢুকে উনি কি কি করছে সব আমি এখান থেকে হিস্ট্রির মতো দেখতে পাবো। ঠিক আছে, যদি ডিলিট দিয়ে দিই তাহলে কি সে বের হয়ে যাবে? সে আর ঢুকতে পারবে না, তার আর অ্যাক্সেস চলে যাবে। আচ্ছা, এই দুটা নিয়ে আমি আলাদা ভিডিও করে রাখছি, আমি ওই দুটাও দিব। তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে আমরা কাজ শিখবো, ভালো কথা, কিন্তু অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় সেটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, এ না জানলে কিন্তু অনেক সমস্যা পড়তে হবে। অনেক সময় ক্লায়েন্ট এসে বুঝবে না, তাকে বলে দিতে হবে যে ভাই এভাবে যান, এইখানে গিয়ে আপনি ইয়ে দেন। এখন বুঝতে পারছেন কেন অ্যাকাউন্টেন্ট ভার্সনটা জরুরি আপনাদের? হ্যাঁ, যারা আসে নাই তারা তো আলহামদুলিল্লাহ। আজকে এক্সে যাবে, আপনাদের এখান থেকে দেখবেন গ্রুপ থেকে কয়েকজন মানে আর কি মেম্বার আউট করে দিবেন। আচ্ছা, তাহলে আজকের টপিক এই পর্যন্তই আমাদের। ওকে।